শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাস্তাল আছি সাথে, এবং শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত এফএম, এবং আশা করছি যে একটা সপ্তাহ পরে আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালোর দলে আছেন। এবং প্রতি সপ্তাহেই আমাদের চেষ্টা থাকে আপনার কাছে সবচেয়ে ভালো ঘটনাগুলো উপস্থাপন করার। জানি না সব সপ্তাহে আপনাদের কতটা আনন্দ দিতে পারি, তবে আজকের চেষ্টাটা একটু অন্যরকম, সে প্রসঙ্গে পরে আসবো। তবে তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে চলুন আগে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা লিখতে চান, অর্থাৎ আপনার ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনার মনে রাখতে হবে বা লিখে নিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, এটা পুরোপুরি আপনার ব্যাপার। এবং একই সাথে আমাদের যে টুইটার, আপনারা জানেন যে টুইটার আপনারা খুঁজলেই পাবেন যে @VUTFM। ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট যে কোনটার কথা আমি বলছি। সেখানে যে আপনি আমাদের লিখতে পারেন। একই সাথে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসেও আপনি আমাদের পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, জানাতে পারেন কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। একই সাথে ভূত এফএমের যে পেজ রয়েছে সেই পেজটার ওপরে ডান সাইডে আপনি দেখবেন যে সেন্ড ইমেল নামে একটা ট্যাব রয়েছে। সেখানে আপনি যে কিন্তু ইচ্ছা করলেই আপনি প্রেস করে ওখানে সরাসরি ইমেল পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। তো এটাও খুবই ইজি কিন্তু এখান থেকে ইমেল পাঠানো, রাইট? তো আমি বেশি চাই আপনাদের ঘটনা, আরো বেশি বেশি পাচ্ছি প্রচুর, কিন্তু আরো বেশি বেশি ঘটনা চাই। আপনারা কথা বলুন আপনাদের চারপাশের মানুষের সাথে, জেনে নিন তাদের কাছ থেকে তাদের ঘটনাগুলো, এবং আপনাদের নিজের জানা ঘটনাটাও আপনি লিখে পাঠান। এবং কখনোই ভাববেন না যে আমার ঘটনাটা সিলেক্টেড হবে কিনা, কে জানে। আপনি যে ঘটনাটা খারাপ বলছেন বা আপনার ভালো লাগছে না, সে ঘটনাটা আমাদের কাছে ভালো লাগতে পারে, আমাদের লিসেনারদের কাছে ভালো লাগতে পারে। আবার আপনি যে ঘটনাটা ভালো বলছেন সেটা হয়তো কারো কাছে ভালো লাগলো না। সো আপনার ঘটনা আপনি মানে ভালো না খারাপ এই যাচাই বাছাই না করে দায়িত্বটা আমাদেরকে দিয়ে দিন, তাহলে দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি আপনাদের জানিয়ে দেব যে আমাদের আজকের এই এপিসোডটার স্পেশালিটিটা কি। আজকের এপিসোডের স্পেশালিটি হচ্ছে আজকে এই বছরের মোটামুটি ভালো ঘটনাগুলোর একটু আমরা আপনাদেরকে আবার শোনাতে চাই। সেই সাথে নতুন ঘটনাও থাকবে, সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটি। এবং আজকের এই এপিসোডে আপনাদের পছন্দের ঘটনাগুলোই স্থান করে নেবে। যারা অনেক এপিসোড মিস করেছেন এবং আমাদের কাছে লিখেছেন যে এই এপিসোডটা শুনতে পাইনি বা এই ঘটনাটা কোন এপিসোডে হয়েছিল, সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের আজকের, সেই সমস্ত ঘটনাগুলো নিয়ে আমাদের আজকের ভূত এফএম সাজানো। এবং সেই সাথে নতুন ঘটনা, নতুন অডিও ক্লিপ তো থাকছেই। তো আজকে স্পেশাল শোতে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা মেসেজ একটু কম পড়ি, কিন্তু ঘটনা অনেক বেশি বলি। তো যাই হোক, সেই সাথে আজকেও আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরু করছি আজকের ভূত এফএম শুরুতেই একটি ইমেল দিয়ে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আমি হায়দার রাব্বি মংলা বাগেরহাট থেকে বাস্তব ঘটে যাওয়া এই ঘটনাটা লিখছি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। আমার অবস্থান স্টুডিও থেকে অনেক দূরে হওয়ায় সরাসরি উপস্থিত হয়ে বলা সম্ভব না, তাই ইমেইলের আশ্রয় নিচ্ছি। পড়ে শোনালে আনন্দিত হব। ইদানিং অদ্ভুত কর্মকাণ্ডই হচ্ছে আমার সাথে, যা পরে আবার লিখে পাঠাবো। সরাসরি ঘটনায় যাই। টিউশন জীবনের সাথে কিভাবে যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। স্টুডেন্টদের স্কুল টাইম শেষ হওয়ার সাথে সাথেই আমার টাইম শুরু হয়। 5টা টিউশন করাই। বিকাল 3টা থেকে রাত 10টা, 10:30 পর্যন্ত চলতেই থাকে। ক্লাস 8-এর একটা, 9-এর সায়েন্সের 2টা, এসএসসি ক্যান্ডিডেট সায়েন্সের 2টা। রাত 8:30টায়
সায়েন্সের 9-এর যে স্টুডেন্ট, তার বাসায় যেতে হয় পড়াতে, যার বাসা খানিকটা দূরে। যাওয়ার পথে পিচ ঢালা রাস্তা শেষ করে শুরু হয় ইটের রাস্তা, যার অপোজিট সাইডে বিশাল এক নিঝুম দিঘি। এই রাস্তাটা দিয়ে গেলে দ্রুত যাওয়া যায়, তাই এটা দিয়েই যাই। এটা ছাড়া আরো 2-3টা রাস্তা, সেটাও যাওয়া যায়, কিন্তু মজার ব্যাপার হলো এই রাস্তাটাই সবচেয়ে ভয়ঙ্কর। কেউ সন্ধ্যার পরে এখান দিয়ে যাওয়া আসা করে না। কিন্তু আমার ভূত বা প্রেতাত্মা বা সামথিং এলস, এগুলোতে কোনো বিশ্বাস নেই। জিনপুরীর অস্তিত্ব আমি স্বীকার করলেও এসব মানি না। মংলা পৌরসভাটা উন্নত গ্রাম্য না বললেই চলে। অনেক ভৌতিক কার্যকলাপ ছিল, যা মা খালাদের মুখে শুনেছি। আমি পার্সোনালি ভূতের এক্সপেরিয়েন্সের শখও করেছি। উল্লেখ্য, আমি ক্লাস 3 থেকে অনার্স লাইফে টিচিং এর 3-4টা বছর চট্টগ্রামেই শেষ করেছি। মংলা এসেছি মাত্র 3-4 মাস। মূল ঘটনায় যাই। যে নিঝুম রাতের কথাটা বললাম, সেখানে সর্বমোট 3টা মোড় আছে। দ্বিতীয় মোড়ের ল্যাম্পপোস্টটায় বাতি প্রতি রাতেই নিভে, জলে জলে নিভে। আমি প্রতিদিন যাওয়ার সময় ভাবি, এটা কেউ কেন ঠিক করে না? ওটা শেষ করে মোড়টা ঘুরলেই যে রাস্তাটা আসে, তা সম্পূর্ণ নিভৃত, নীরব, অন্ধকারাচ্ছন্ন। এক পাশে দেয়াল, অন্য পাশে নিশ্চুপ বাড়ির ব্যাক সাইড। গত 3-4 দিন ধরেই বৃষ্টি হয়, রাস্তায় পানিও জমেছে। গত রাতে যাওয়ার সময় ভাবছি, লাইটটা ঠিক করলে কেমন হয়। সাথে সাথে মাথায় আসলো, নাই টেস্টার, নাই টেপ, কিভাবে ঠিক করব? তাও দেয়ালটায় হাত দিয়ে দেয়ালের উপরে ওঠার চেষ্টা চালালাম, কিন্তু আশ্চর্যজনক বিষয়, তখনই লাইটটা একদম নিভে গেল। ব্যাপারটা বুঝলাম না। আমি ঝটকা খেয়ে নেমে দাঁড়ালাম। পদার্থবিজ্ঞানের কোন থিওরির সাথেই এটা যায় না। আর আমি ইট স্পর্শের সাথে সাথেই লাইটটা জ্বলে উঠল। আমি প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে আবার হাঁটা শুরু করলাম। যেহেতু আমার ফিরতে 10:30টারও বেশি হয়, তাই অপেক্ষাকৃতভাবে রাস্তার আরো বেশি অজানা আর নিভৃত মনে হয়। তাও আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করে মনে মনে বিভিন্ন দোয়া দুরুদ পাঠ করতে করতে মোবাইলের ফ্ল্যাশ অন করে হেঁটে আসি। কারণ নিজের উপার্জিত অর্থে যদি ভালো থাকতে পারি, সেটাই সর্বোত্তম। আজও সেই একই রাস্তা দিয়ে সেই স্টুডেন্ট শুভকে পড়াতে যাচ্ছি। সারাটা দিনই বাজেভাবে কাটল। দুপুরে বাসায় ঝগড়া হলো, তাই মেজাজ খারাপ, সেজন্য অন্যমনস্ক ছিলাম। অন্যদিন শুভর বাসায় পৌঁছাতে 10-12 মিনিট লাগে। আজ সেখানে 19 মিনিটেও পৌঁছালাম না। সেই ল্যাম্পপোস্টের নিচে এসে দাঁড়ালাম। আজ বাতিটা একদমই জ্বলছে না। রোড লাইট, তার উপর এডুকেটেড এরিয়ার, তাছাড়াও অন্য সবগুলো জ্বলছে, কিন্তু ওটা চলছে না কেন? খটকা লাগলো। এমনিতেই মেজাজ ভালো না, মানসিক অবস্থাও খারাপ, তাই ভাবলাম আজ অন্য কিছু করব। বেশ উঁচু দেয়ালটায় উঠলাম। ল্যাম্পপোস্টার সমস্যা জানার প্রচেষ্টায় উঠেই দেয়ালের অন্য পাশে দেখলাম এত অন্ধকার মেবি আগে কখনো দেখিনি। একটা দোতলায় বাড়ির বাতি জ্বলছে, সেটা স্পষ্ট হয়ে ফুটে উঠছে, কিন্তু চারপাশে দেখে মনে হচ্ছে এটা পরিত্যক্ত। কিন্তু এটাও ভাবছি যে পরিত্যক্ত বাড়িতে লাইট জ্বালাবে কে? তাই সিওরিটি পেলাম না বাড়িতে কার বসবাস। একবার ভেবেছিলাম লাফ দিয়ে নামবো, ফের ভাবলাম চোর ভেবে যদি কেউ মার দেয়, তাই দেয়াল থেকে নেমে গেলাম। আমি যেই ইটের রাস্তায় নামলাম, সেই আপনা আপনি বাতিটা জ্বলে উঠল। ব্যাপারটা বিস্ময়কর। ভয় পাচ্ছিলাম না, বাট যথেষ্ট কৌতূহলী হয়ে উঠলাম। তাই ভাবলাম আজ গিয়ে শুভকে জিজ্ঞেস করব। 3-4 মিনিট হেঁটে শুভদের বাসায় পৌঁছালাম। পদার্থবিজ্ঞানের
2টা সৃজনশীলের সমাধান করিয়ে ওকে জিজ্ঞেস করে জানলাম যা তা আমারই বিশ্বাস হয়নি, যদিও ওকে বুঝতে দেয়নি। শুভ বলছিল, স্যার ওই বাড়িটা তো কেউ থাকেই না। আমার বুদ্ধি হবার পর থেকেই দেখছি ওখানে ভয়ে কেউ যায় না। কোনো ভয়, কেন ভয় পায় বা কিসে ভয় পায় তাও জানি না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কখনো চেষ্টা করনি? ও বলল, না স্যার, আমার ওইসব শখ নেই। স্যার আপনি ওইটার পেছনের রাস্তা দিয়ে আসেন, ভয় লাগে না? না বলেই উত্তর দিয়ে আবারও পড়ানো শুরু করলাম। এসবের পর একটাই কথা মনে হলো। আমি দেখলাম লাইট জ্বলে। ও বলল, কেউ থাকে না, অনেক বছর। বিশ্বাসই হল না, তাই আরো আগ্রহী হলাম ওটার ভেতরে যাওয়ার জন্য, কিন্তু আজ না তাই বলে গোসল করতে গিয়ে পুকুর ঘাটে পা পিছলে পড়ে গিয়ে বুকে হাতে বেশ ব্যথা পেয়েছি। শুভকে পড়িয়ে বের হয়েই শুকনো জায়গায় হোঁচট খেলাম। দিন রাত 2টাই বাজে কাটছে, ইচ্ছে করছে না বাসায় ফিরে যাই। তবু মানুষরা ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছুই করে বা করতে বাধ্য হয়। গত 17 তারিখ, অর্থাৎ 17 নয় 19, সেই ইটের রাস্তায় প্রবেশের সাথে সাথেই বুঝলাম নোংরা কচুরিপানায় ভর্তি দিঘিটা কিছু একটা চলাচল করছে। বেশ কিছুক্ষণ ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছুই চক্ষু গোচর হল না আমার। ফের হাঁটা শুরু করলাম ছাত্রের বাড়ির দিকে। কিছুক্ষণ হাঁটার পর প্রথম মোড়টাতেই গাছের ওপর কিছুটা আওয়াজ পেলাম। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওদিকে তাকাতেই একটা তরতাজা ডাল আমার সামনে এসে পড়ল। এত রাতে বাদুর বা অন্য কোনো বিরাটাকৃতির পাখি ছাড়া আর কেউ এটা করবে না বিশ্বাস নিয়ে ফের হাঁটলাম। ওই ল্যাম্পপোস্টের কাছে যেতেই ল্যাম্পপোস্টের দেখি যে আলো নেই। দেয়ালে উঠে ভেতরে পরিত্যক্ত বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম ওখানেও আলো নেই। ইলেকট্রিসিটি আছে কিনা নিশ্চিত হতে এদিক ওদিক তাকালাম, না, সব ঠিক আছে, শুধু এখানেই গোলমাল। পড়াতে যাওয়ার দেরি হচ্ছে দেখে দেয়াল থেকে নামলাম, কিন্তু এখন খানিকটা বিস্মিত, কারণ ল্যাম্পপোস্টের বাতি জ্বলে উঠছে দেখে আমার মধ্যে খটকা লাগায় আবারও দেয়ালে উঠলাম। দেখলাম বাড়িটার আলো চলছে, নিজের শরীরটা ঘামাচ্ছে, অথচ তখন ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, যা গায়ে লাগে না বললেই চলে। তবে আমার তখন মাথা ঘামানোর কোনো মানেই নেই। 20 নয় 19 দিনের বেলা ওখানে গেলাম, কিন্তু কিছু বুঝে উঠতে পারলাম না। মুরব্বী একজনের সাথে সব বললাম। উনি বলেন, বাবা এত সাহস দেখিয়েন না, রাস্তা দিয়ে এইটা ছেড়ে অন্য রাস্তা দিয়ে এসেন। আমি আচ্ছা কাকা বলে সায় দিলাম ঠিকই, কিন্তু আমার কৌতূহল ওনার কথার পরে আরো দ্বিগুণ বেড়ে গেল। আপাতত এইটুকুই ছিল, সামনে কিছু ঘটলে অবশ্যই আবার লিখব। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। ঘটনাটা শেষ হয়নি, বরং বলতে পারি শুরু হয়েছে। এখন তো চারিদিকে সবাই সিরিজের প্রতি ঝুঁকছে। দেখাই যাক, পরবর্তী ঘটনার জন্য আপনাদের একটু অপেক্ষায় থাকতে হবে। সুতরাং এই ঘটনাটা আমি পড়লাম এই জন্যই যে এই ঘটনার পরের অংশটুকু জানার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। পড়লাম এই জন্যই যে এই ঘটনাটা আসলেই কতটা রহস্যময় সেটা আমরা জানব, এবং এইটা আমাদের কিছুটা হলেও ভাবাবে, আমাদের চিন্তিত করবে। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম স্টোরিতে, এবং এইটা 4 জানুয়ারিতে এই স্টোরিটা আমরা শুনেছিলাম। এটা ছিল ওই দিনের সেকেন্ড স্টোরি। ঘটনাটা বলেছিলেন আপনাদের প্রিয় আফনান ভাই। চলুন শুনে আসি ঘটনাটি। যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। তো দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ী সদর যেই উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার
দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল এই লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আর আমরা জানি কালবৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা, তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যেই রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি এক সময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নেই, ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ
10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন রাসেল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা মাছের ব্যাগটা ছিল সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি ওনাকে একটু ভৎসনা করলেন। আচ্ছা, উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। রাসেল ভাই এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে সবাই, ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল। তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছেটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। রাসেল ভাই এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে রাসেল ভাই গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী
আছে যেগুলাকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনারা বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলেন যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন উনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা। তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনিও খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো
তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা, তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন রেডিও ফুর্তি FM। আমি রাসেল আছি সাথে, এবং ভূত এফএমের ঘটনা শুনছি আমরা। এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব একটা অডিও ক্লিপে। অফকোর্স একটা পুরনো ঘটনার পরে এই অডিও ক্লিপটি নতুন, এবং আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এবং অডিও ক্লিপটি প্লে করার আগে আপনাদের আরো একবার জানিয়ে দিই, আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিবেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। চলে যাচ্ছি আমাদের আজকের নতুন একটি অডিও ক্লিপে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Voot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশিক মাহমুদ রাজশাহী থেকে বলছি। ঘটনাটি আমার কাছে কালেক্টেড করা এবং যে ঘটনাটা বলেছেন নাম পরিচয় না বলার স্বার্থে, এবং এটাই একটা নাইট গার্ড আঙ্কেলকে অনেক জোরাজুরি করার পর ঘটনাটি বলে এবং আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে শেয়ার করছি। তখন 2009 সাল ছিল এবং আঙ্কেলের ছেলে যে ছিল সে সপ্তম শ্রেণীর প্রায় শেষের দিকে এবং অষ্টম শ্রেণীতে উঠবে এমত অবস্থায়। তো সে ভাই ছোট থেকেই শুনতো যে তাদের বাসার পাশে যে গাছটা রয়েছে একটা মানে লিচু গাছ ছিল, তো লিচু গাছটা অনেক পুরনো এবং সেখানে লোককথায় প্রচলিত ছিল যে সেই গাছে নাকি জিন থাকে, পরি থাকে এবং অনেকে অনেক আওয়াজ শুনতো, অনেক কিছু দেখতো। তো সে ভাইয়ার ছোট মানে যে যার ঘটনা যাকে নিয়ে তাকে আমি ভাইয়া বলে সম্বোধন করছি, তো সে ভাইয়া ছোট থেকে মানে এটা নিয়ে কৌতূহল, তো সে দেখবে। তো একদিন কি করে বসে তার কৌতূহলটা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায় এবং সে একটি মানে আমরা যে তরকারি কাটা যেটা ব্যবহার করি হাইসা টাইপের, বটি টাইপের, তো সেটা নিয়ে এই লিচু গাছের একটা ডাল এলোপাতাড়ি কোপাতে থাকে। কোপানোর পরে কি হয়েছিল কি যে গাছটিতে একটা লাল বর্ণের তরল মিশ্রিত হয় এবং সে বাসায় চলে আসে। ঘটনাটি তার বাসায় জানতে পারে এবং তাকে বকাঝকা করে আর কি। তো ঘটনাটা শুরু হয়েছে কিছুদিন পর থেকে এবং হঠাৎ করে সে ভাইয়ার আচরণটা উগ্র হয়ে যায় এবং পাগলের মতো বিহেভ করতে থাকে। যেমন তখন শীতকাল ছিল, সে কোনো শীতের জামা পরতো না, একেবারে মানে পাগল টাইপের হয়ে যেত। আর মানে অনেক ভর দুপুরবেলা দেখা যেত সে গাছের উপর উঠে থাকে এবং পানি যেটা পুকুর থাকে সেই পুকুরে নেমে যায়। তারপরে যে রাতে বলে রাখি সে রাতে নাকি মানে ঘুমাতো না, মানে বাসায় ঘুমাতো না আর কি। তাকে যে পুরনো কবরস্থান মানে আঙ্কেলের বাসার পাশে যে পুরনো কবরস্থান, সে মানে ভাঙা কবরগুলোতে সে ঢুকে থাকতো রাতে। যদিও বা সকালবেলা তাকে দেখা যেত এবং সকালবেলা সে বাসায় আবার আসতো। রাতে সে বাসা থাকতো না, এভাবে তাকে মানে বেঁধে রাখা হয়, অনেকভাবে তাকে আটকানোর চেষ্টা করা হয়। তো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না, সে চলে যেত কোনোভাবে চলে যেত সে কবরগুলোতে। সেই জন্য তার বাসার সামনে মানে উঠোন আঙিনা যেটা আমরা বলি, তো সেখানে একটা নাকি কবর খোঁড়া হয়েছিল এবং প্লেন সিট দিয়ে একটা কবরের মতোই বানানো হয়েছিল এবং রাতে সেখানে তাকে রাখা হতো এবং খাওয়ার দিলে সে খাইতো না। আর সে কেমন যেন একটা মানে পশুর মতো আচরণ শুরু করে, মানে গোঙায় এবং নাকি সুরে কথা বলতো। তো যেখানে যে ভাইয়া ওখানে কবরটি রয়েছে সে এই যে নাইট গার্ড যা আন্টি, তো ভাইয়ার আম্মু যে খেয়াল করে যে কবর থেকে নাকি একটা মিষ্টি টাইপের সুঘ্রাণ আসতো এবং মনে হচ্ছে কবরের ভিতরে তার ছেলে একা নয় এবং বেশ কয়েকজন রয়েছে এবং তারা গল্প করছে, গুজু গুজু শব্দ শোনা যেত। যদিও বা আন্টি কাছে যেত না, ওই তাকে কেউ নাড়াতো না, যেহেতু তার স্বভাবটা উগ্র ছিল, সে সহজে আক্রমণাত্মক হয়ে যেত। তো সেই কারণে নাড়াতো না, জাস্ট দূর থেকে দেখতো, কথোপকথন চলতো এবং ডিম লাইটের মতো ছোট্ট আলো জ্বলতো কবরের ভিতরে। যদিও বা সেখানে লাইটের ব্যবস্থা করা হয়েছিল, তো যাই হোক ওখানে লাইট জ্বলতো একটা সবুজ কালারের। আর সেখান থেকে আতর টাইপের, যদি আঙ্কেলের ভাষ্যমতো আতর টাইপের একটা স্মেল আসতো আর গুনগুন শব্দ হতো। যদিও বা তার ছেলে একাই থাকতো, সে ভাইটা একাই থাকতো, তবুও বা কবরের ভেতর থেকে গুনগুন একটা আওয়াজ আসতো। এভাবে একদিন দেখার জন্য যে প্লেন সিটটা হালকা করে রাখে দিনের বেলা, যে দেখবে কে আসলে এখানে আসে তার সাথেও, যে ছেলে এমন হয়ে যাচ্ছে, ছেলের এমন আচরণ বাপ মা স্বাভাবিক। তো যে কবর রাতের বেলা যখন ভাইয়াকে ঢোকানো হয় কবরের ভেতরে, ওই কৃত্রিম কবর যেটা, তো সেখানে এবং প্লেন সিটটা একেবারে মানে হালকা ছিল যাতে কেউ সহজে তুলে ফেলতে পারে। তো যখন গুনগুন আওয়াজ শুরু হয় ভাইয়া সাথে সাথে কি করে আঙ্কেল আন্টির এবং কয়েকজন নেবার্স ছিল তারা মিলে ওটা প্লেন সিটটা উঠিয়ে নেয় এবং ওটার সাথে সাথে দেখে যে কয়েকজন মানে অনেক বৃদ্ধ, মানে একেবারে মানে বৃদ্ধ বয়স, তাদের চোখের ভ্রু সাদা ছিল, মুখ ভর্তি দাড়ি এবং সেগুলো পেকে গেছে একেবারে, মানে সাদা একেবারে, চোখ ভালোভাবে দেখা যাচ্ছিল না চোখের ভ্রুর কারণে। আর যে দাড়ি ছিল অনেক লম্বা লম্বা এবং লোকগুলো অনেক লম্বা ছিল, ওখানে বসেছিল এবং যে প্লেন সিটটা তোলা হয় কিছুক্ষণ উপরে তাকিয়ে থাকে, তারপরে তা একেবারে উপরে উঠে মিলিয়ে যায় হাওয়াতে। এই ঘটনার পর থেকে কৃত্রিম কবরে তাকে রাখা হয় না ভাইয়াকে, এবং তার পায়ে কি হলো লোহার শেকল বাঁধা হলো এবং যে তার একটা মানে বেডরুম ছিল, সে বেডরুমে তাকে আটকানো শুরু হলো। তো বেডরুমে আটকানোর পরেও কিন্তু রাত্রেবেলা ঘটনাটা মানে আরো ভয়ঙ্কর হয়ে যেত। সেখান থেকে মানে যে কুকুর কান্না করলে যেমন একটা আওয়াজ হয় তেমন আওয়াজ হতো রাতে, অনেক রাতে তেমন আওয়াজ হতো
তারপরে ঘরটা হঠাৎ করে অস্বাভাবিক হারে মানে একটা কেমন একটা বিদ্যুটে গন্ধ সৃষ্টি হতো। তারপরে যে ইয়া রয়েছে যে ভেন্টিলেটর এই পাশে রুমে, সেই ভেন্টিলেটর থেকে নাকি দেখতো যে আগুন জ্বলছে রুমে, এগুলো ঘটতে থাকতো। এবং এক পর্যায়ে এগুলো চলতে চলতে যে ভাইয়াটার একেবারে শোচনীয় হয়ে যায়। তো সে কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ ছিল, একেবারে শুকিয়ে গিয়েছিল, মানে হাড় গোনা যেত আর কি, এমন হয়ে গিয়েছিল। তো কিছুদিন যাওয়ার পরে ট্রেনে যে রেল লাইন আছে সেখানে মানে ট্রেনের নিচে পড়ে ভাইয়াটার মৃত্যু হয়। তো মৃত্যু হওয়ার পর থেকে যে বেডরুমটা ছিল, ওনার যে ব্যবহৃত বেডরুমের কৃত্রিম কবরটা কোনো কারণে ধসে একেবারে পরিপূর্ণ হয়ে যায়, মাটি ধসে পরিপূর্ণ হয়ে যায় একা কোনো কারণ ছাড়াই। আর যে বেডরুমে যাকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল, সে বেডরুমে থাকার চেষ্টা করে এই আন্টিরা, তো থাকতে পারতো না। মানে কেউ একজন হঠাৎ উপরে ঝুলতো, মানে সিলিং যেটা ছিল সিলিং এ ঝুলতো। তারপরে যে একা শুয়ে আছে, এমন অবস্থায় মনে হচ্ছে রুমে কেউ হাঁটাহাঁটি করছে, কারো উপস্থিতি রয়েছে। আর বেশ রুমটা একেবারে ঠান্ডা হয়ে যেত, মানে এয়ার কন্ডিশনার চললে আমরা যে মানে 18 অ্যারাউন্ড 20 or 18 যে সেলসিয়াস থাকলে যেমন হয় তেমন নাকি হয়ে যেত, এবং বেশ শীতল থাকতো রুমটা। আর জানালাগুলো খোলা হতো না যেহেতু, তো সে রুমটা শীতল হয়ে যেত। তো আন্টির জানালা খোলা হয় না, বা একটু রুমটা ছায়াতে হওয়ার কারণে হয়তো একটু ঠান্ডা। আর উপস্থিতিগুলো তো এভাবে সন্দেহ করে মিলাদ পড়ানো হয়। তো মিলাদ পড়ানোর পরে যদিও বা এই ঘটনাটা একটু কমেছে, কিন্তু রুমে একেবারে কেউ থাকার অনুপযোগী হয়ে পড়ে। যেমন রাত্রেবেলা যদি কেউ শুয়ে থাকতো, তার মানে যে ঘুমিয়ে যেত, তার যে কাঁথা যদি নিত, তো কাঁথা একেবারে পেঁচিয়ে যেত গলায়। তারপরে কে যেন কানের কাছে মানে মুখ এনে ফিস 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 শব্দ, এগুলো আছেই। তারপরে পা টানবে, আর এসব হতো। এই ঘটনাগুলো তো যে আন্টি বলে যে, আর আঙ্কেলও বলে যে ওনার ছেলে ছিল, কিন্তু এই ঘটনাগুলো মানে যদিও বা কোনো মিল থাকতো, তো কোনো ছেলেই কোনো ঘটনা করতো, কিন্তু সেগুলো কোনো মেয়ের ফিগার দেখা যেত। এবং মেয়ে মানে কণ্ঠ যে কানের কাছে ফিস ফিস করে কথাবার্তা চালাতো, এগুলো নাকি মেয়েরই কণ্ঠ ছিল, মানে তারাই ভাষা মতো। তো এইভাবে চলতে থাকে। তো একসময় সিদ্ধান্ত নেয় যে রুমে থাকবে না কেউ, এটাকে মালামাল যা আছে বাসার পুরনো, সেটা রাখার জন্য সিলেক্ট করা হয়। তো সেইভাবেও চলতে থাকে, এবং মালামালগুলো স্বাভাবিকভাবে থাকে না। এইটা এখানে রাখছে, পরের দিন এখান থেকে এটা গায়েব হয়ে যায়, বা আবার কিছুদিন পরে একা চলে আসে, বা এই জিনিস এখানে রাখছে তো অন্য জায়গায় চলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছে। আর সে রুম থেকে তারপর থেকে যে যখন মালামালের এটা যে সিলেক্ট করা হয়, তো রুম থেকে ভাইয়া উদ্ঘট একটা গন্ধ আসতো। আর যে আমরা যে কুকুর কান্না, মানে আগে বলেছি যে কুকুর কান্না করতো, সেরকম একটা মানে জোরে একটা সাউন্ড হতো, যেটা প্রতিবেশী নেইবার যারা ছিল তারা সবাই শুনেছে, এবং আমি জিজ্ঞাসা করেছি, তো সবাই হ্যাঁ এটা সম্মতি জানিয়েছে যে এরকম হতো। তো তখন ছিল হচ্ছে মার্চ মাস, এবং মার্চ মাসে যে আমাদের যে রয়েছে যে একটা 17 মার্চ একটা ছুটি থাকে, তো সেই ছুটিতে হয়েছিল কি যে আন্টিদের বাসায় মানে অতিথি আসার পরে হয়েছে কি যে রুম যেহেতু শর্ট ছিল, তো মালামালগুলো এক সাইডে রেখে এই আঙ্কেল আর আঙ্কেলের যে ভাইপো ছিল, সেই রুমে একসাথে থাকার সিদ্ধান্ত নেয়, লাইট সেট করে সবকিছু। রুমটা 100 তারা জানতো না, তো তারা ঢোকে এবং একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। অনেকদিন পর রুমটা খোলা হয়েছিল, রুম থেকে একটা কেমন গন্ধ আসছিল, প্লাস কেমন যেন একটা ঠান্ডা পরিবেশ ছিল, অল টাইম মানে ঝিম ধরে একটা পরিবেশ থাকতো রুমে। এটা এর আগে ছিল না, মানে ওই ভাইয়াটার মৃত্যুর আগে এরকম ছিল না, হঠাৎ করে হয়ে গেছে। এবং যে থাকে রাত্রেবেলা দেখে যে একটা মেলি টাইপের, মানে বয়সটা বলেছিল যে 15 হবে নাকি, সর্বোচ্চ মানে 15 হবে এবং সর্বনিম্ন 12 হবে, এরকম একটা বয়সের মেয়ে বসে থাকে, মানে একেবারে ফ্লোরের মধ্যে বসে থাকে হাঁটু মুড়ি দিয়ে। আর যে পুরো রুমের মধ্যে একেবারে গন্ধ, আর মেয়েটা হালকা হালকা করে কান্না করে, আর কান্না করছে প্লাস যে রয়েছে যে চুলগুলো টেনে 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 ছিঁড়ছে, মানে এই যে কয়েকটা আঙুলে করে টেনে টেনে ছিঁড়ছে, প্রায় 10-12 একসাথে এইভাবে টেনে টেনে ছিঁড়ছে চুলগুলো। আঙ্কেল তো এটা নিয়ে অভ্যস্ত ছিল প্রায়, মানে এগুলো জানে যে এই রুমে একটা প্যারানর্মাল ঘটনা আছে বা ঘটে। তো আঙ্কেলের যে ভাইপো আছে সে এটা নিয়ে অভ্যস্ত ছিল না, খুব ভয় পেয়ে যায়, এবং প্রথমে ভয় পায় এবং পরে ডিসাইড নেয় যে মেয়েটি কে, সে কাছে যাওয়ার পর যে আঙ্কেলের ভাইপোটাকে এমন জোরে একটা থাপ্পড় দেয় যে তার কানের যে কানের পর্দা আমরা যাকে বলি, পর্দাটা ফেটে যায়। তো সে মানে আঙ্কেলের ভাইপো আজও কানে শোনে না, মানে সে কানের সমস্যা একেবারে
স্থায়ীভাবে হয়ে গেছে। তো ওটা মিলিয়ে যায় এবং মেলানোর পরে সে রুমে কেউ থাকেনি, যে আঙ্কেলে ভাইপো যে ছিল, তো ওনার কান দিয়ে রক্ত বের হয়। তো এটা নিয়ে ধরাধরিতে এবং আঙ্কেল এই বিষয়ে মুখ খোলে না। পরের দিন সিদ্ধান্ত নেওয়া হয় যে রুমে তালা দেওয়া হবে এবং এই রুম আর খোলা হবে না। তো একটা হুজুরকে ডেকে নিয়ে এসে তো রুমের চারপাশে বন্ধ করে দিয়ে তালা মেরে দেওয়া হয়, তালা লাগিয়ে দেওয়া হয়। তালা লাগিয়ে দেওয়ার পর থেকে যে এই রুমটি ছিল, রুমটি একেবারে মানে কেমন যেন হয়ে গিয়েছিল রুমটা। মানে রুমের এখানে গেট ধাক্কাতো, তখন মানে ভাই ভেতর থেকে মনে হচ্ছে ভেতরে কাউকে আটকে রাখা আছে। রুম ধাক্কাতো, তারপরে যে ভেতর থেকে মনে হচ্ছে কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ। আন্টি মাঝে মাঝে শুনতো যে ওনার ছেলেই নাকি কান্না করে। তো ওনার ইচ্ছা হতো যে রুমটা খুলবে এবং দেখবে আসলে ঘটনা কি। তো আন্টি সাহস পেত না একা। তো একদিন কি হয়েছে, আঙ্কেল নাই বাসায়, আর ওনার ছেলের রুপি যে সন্ধ্যাবেলায় তো কান্না শুরু করে ছেলের একেবারে কণ্ঠ নিয়ে। তো আন্টি সিদ্ধান্ত নেয় যে এটা খুলবে এবং আন্টি যে খোলে অমনি তখন আন্টির আর কিছু মনে নাই, অজ্ঞান হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় যে রুমের কোনো সমস্যা হতো না, রুমে থেকে আর কোনো আওয়াজ আসতো না। তো বাইরে ওটা মানে শক্তিটা যাই ছিল তো সেটা বাইরে চলে আসে। বাইরে চলে আসার পর থেকেই মানুষজন দেখতে থাকে এই যে ভাইয়াটা যে ট্রেনে কাটা পড়েছিল তাকে দেখতে থাকে এখানে ওখানে, মানে যেখানে যায় তাকে নাকি দেখতে পায়। এবং দেখার পরে যে ওই যে লিচু গাছ যেটা বলেছিলাম, তো সেই লিচু গাছের নিচেও নাকি বসে থাকতো প্রায় ভর দুপুরে। অনেকে অবাক হয়ে যেত, কারণ মৃত্যু ঘটেছিল, নিজে জানাজা দিয়েছে। এবং আঙ্কেলকে এসে বলতো, আঙ্কেল এটা নিয়ে ইউজ টু হয়ে গেছিল এক সময়, তো একে কিছু মনে করতো না। একদিন হয়েছে আঙ্কেল মানে হাট থেকে ফিরছিল, কবুতরের হাট ছিল, আঙ্কেল কবুতর মানে বুঝতো। তো কবুতরের হাট থেকে ফেরার সময় কিছু একটা আঙ্কেলের পিছু নেয় এবং সেটা তখন প্রায় 12টার নাগাদ ছিল দুপুর। তো কিছু একটা পিছু নেয় সাইকেলের। তো এটা আঙ্কেল বুঝতে পারার পরে আঙ্কেল ভাবে যে কবুতর নিয়ে আসছে, চোর টোর নাকি বা কেউ ফলো করছে নাকি, চিন্তাই এরকম কেস ভাবে। তো যখন আমাদের যে 14 পাই যে রাস্তাটা আছে, আমরা অনেকেই রাজশাহীবাসীর অনেকে চেনে, 14 পাই যে বদ্ধভূমি থেকে যে 14 পাই যে একটা লাল রাস্তা খোয়ার, যে এই খোয়ার রাস্তায় যখন আসে কবুতরগুলো ভেতর যে খোপটা ছিল, কবুতরগুলো খোপের মধ্যে নাই এবং খোপের মধ্যে নাই ভিতর। আঙ্কেল দেখে কবুতরগুলোর আর কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না। আঙ্কেল সাইকেলটা একদিকে স্ট্যান্ড করে খোপটাতে দেখে যে কাটা কাটা আঙ্গুল এবং হাত, তারপর একটা পিচ্চি মানে পিচ্চি মেয়ে মানুষ, মানে ফিমেল পিচ্চি, তার কাটা একটা মাথা, এভাবে টুকরো টুকরো হয়ে প্রতিটা কবুতরের খোপে মানে 20টার মতো খোপ ছিল। তো সেই এখানে একেবারে চিতা হয়ে আছে। আঙ্কেল ভয়ে সেখান থেকে একটা দৌড় দেয় এবং যে এটা রয়েছে আমাদের যেটা মানে হিন্দু কলোনি আছে, তো হিন্দু কলোনির ওখানে দিয়ে সাহায্য চায়। তো তারা চলে আসে সবাই মিলে। তো ওখানে দেখে যে খোপ নাই, সাইকেল আছে মানে একটু দূরে পড়ে রাখা, খোপ নাই এবং অনেকগুলো কবুতরে যে লোম বা পশম এগুলো ছিল ছড়িয়ে ছিটিয়ে। তো সবাই বলে যে এই রাস্তা হন্টেড, এই রাস্তা এখানে। আসলে ভাই যে 14 পা রাস্তাটা আসলে অনেক হন্টেড, এখানে সন্ধ্যা পরে একেবারে নির্জন হয়ে যায়। তো এই রাস্তাটা হন্টেড এভাবে, এখানে আপনার এইভাবে আসা ঠিক হয়নি কবুতর নিয়ে, এখানে অনেকের সাথে এগুলো ঘটে। তো আঙ্কেলকে তারা এগিয়ে দেয়। এগিয়ে আসার পরে আঙ্কেল বাসায় এসে মানে একেবারে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে এক সময় ধীরে ধীরে আঙ্কেলকে স্বপ্ন দেখায় যে তার ছেলে বলছে যে বাবা, সামান্য একটা কারণে তুমি আমার জীবনটা একেবারে বিসর্জন দিলে। তো তখনই আঙ্কেল ঘুম ভেঙে যায় এবং আঙ্কেল একটা কথা ভাবতে থাকে যে কি এমন ভুল হয়েছিল যে তার ছেলের জীবন বিসর্জন। আঙ্কেল নিজেকে অপরাধী ভাবতে থাকে এবং জাস্ট একটা কথাই ভাবে যে কি এমন দোষ ছিল। তো আঙ্কেল দিনরাত চিন্তা ভাবনা, যে ছেলের এই টেনশন, আবার এগুলো প্যারানর্মাল ঘটনাতে আঙ্কেল আস্তে আস্তে শুকিয়ে যায়, মানে একেবারে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল। তো এইভাবে চলতে চলতে পুরো সংসারটা একেবারে কেমন হয়ে গিয়েছিল। হতে হতে এক সময় হয়েছে কি, আঙ্কেলের একটা অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে একটা পা অকেজো হয়ে যায়। ও পাটা অকেজো হওয়ার পর থেকে যে বেড রেস্টে ছিল, বেড রেস্টে প্রতিদিন যে আঙ্কেলের যে ছেলেটা ছিল, যে বলছি যে ওই ভাইটা নাকি প্রতিদিন আসতো এবং এসে আঙ্কেলের মানে পায়ে যেখানে ব্যথা ছিল সেখানে নাকি মানে যে আমরা বলি যে এখানে মানে মালিশ করে দেওয়া, মানে মালিশ করে দিত। তারপরে কান্না করতো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে কাছে আসতো, জাস্ট মালিশ করতো, কোনো কথা বলতো না, দূরে দাঁড়িয়ে কান্না করতো এবং বলতো বাবা তুমি দায়ী, আমার এই অবস্থার জন্য আজ তুমি দায়ী। এমন করতে করতে আঙ্কেল এক পর্যায়ে শুকিয়ে গিয়েছিল। তো এটা সবাই বুঝতে পারে এবং আঙ্কেলকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে যে কবিরাজ বলে যে আসলে আপনার ছেলে এই যে হয়েছিল এই বিষয়টা, আপনি কোনো কারণে হয়তো তাকে কিছু বলেছিলেন এবং যেটা বা কোনো এক কারণে তাকে অবহেলা করেছিলেন,
যার কারণে আপনার ছেলের মৃত্যু হয়েছে আজ এই বিষয়টা নিয়ে, বা তো এটা আঙ্কেল বুঝতে মানে আঙ্কেল স্বীকার করে না, কারণ আঙ্কেল এই জাতীয় কিছু করেনি, ওরা বড় ছেলে ছিল ওনার, তো এমন অবহেলার কোনো কথা আসে না। তো আঙ্কেল এটা মেনে নিতে পারেনি এবং এভাবে চলতে থাকে। ওই যে রুমটা বলছিলাম, যে বেডরুম, যে ভাইয়ার বেডরুমটা, ওটা আজ পর্যন্ত বন্ধ আছে এবং ঘটনাটা আজও আঙ্কেলের সাথে ঘটে এবং বলে যে আমার ছেলে আজ পর্যন্ত আমার সামনে আছে, প্রায় আমি মাঝে মাঝে দেখি এবং দেখতে থাকে। এইভাবে দেখে, আন্টি দেখে না আসলে, আঙ্কেল দেখে। এবং যে লিচু গাছটা রয়েছে, লিচু গাছটা আজও বিদ্যমান ভাইয়া। তো লিচু গাছে যে ভাইয়া একটা কোপ দিয়েছিল মানে ডালের এখানে, সেই কোপটাও দেখেছি আমি, এটা এখন পর্যন্ত আছে। আশ্চর্যের বিষয়, কোপটা এখন পর্যন্ত আছে। আমি ইমেইলে ছবি অ্যাটাচ করে দিয়েছি, তো আপনি যদি ভাইয়া চান তো সব শেয়ার করতে পারেন, সমস্যা নেই। এবং এটাই ঘটনা ছিল আঙ্কেলের কাছ থেকে শোনা। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন রেডিও ফুরতে রেড এফএম এন্ড চলছে ভূত এফএম এবং আজকের স্পেশাল এপিসোড। এবং এই স্পেশাল এপিসোডে এখন যেটা করব সেটা হচ্ছে একটা ইমেইল পড়ব, যে ইমেইলটিও নতুন, সুতরাং আপনাদের সাথে থাকতেই হচ্ছে। আজকের প্রোগ্রামটা একটু অন্যভাবে সাজিয়েছি আমি বলেছিলাম, এবং এই ফর্মুলা কেমন লাগছে সেটা আমাদের জানাবেন। আমরা নানা ধরনের এক্সপেরিমেন্ট করি আপনাদের জন্য, আজকেও করেছি। তো যাচ্ছি ঘটনায়। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন সেটা আর জানতে চাইলাম না, কারণ মহান আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখেন। আমি ভূত এফএমের একজন ফ্যান ও নিয়মিত শ্রোতা। আমি সব সময় ভূত এফএমের সাথে আছি আর আগামীতেও থাকতে চাই। আমি কখন ভূত এফএমে কখনো কোনো ঘটনা পাঠাইনি, এটাই আমার প্রথম ঘটনা। আমি লিখব ভাবি, তবে সময় হয় না। আজ লিখলাম। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। আমি রুবেল আহমেদ। আমার নাটোর জেলা অন্তর্গত লালপুর উপজেলায় বাড়ি। পদ্মা নদীর পাশের কোনো এক গ্রামে বাস করি। আমি বর্তমান মাস্টার্সে পড়াশোনা করছি। আমি যে ঘটনাটি লিখলাম সেটা আমার সাথেও আমার এলাকার 4 জনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি কতটা ভয়ের আমি জানি না, তবে সেদিনের কথাটি মনে হলে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি জানি না আপনাদের কতটুকু বিশ্বাস হবে, তবে বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ঘটনাটি 100% সত্যি। পদ্মা নদীর চর এলাকাতে ঘটে যাওয়া একটি ঘটনা। 2018 সালের অক্টোবর মাসের 2 তারিখের ঘটনা। অক্টোবর মাসে আমাদের পদ্মা নদীতে অন্য সময়ের তুলনায় বেশি পানি থাকে, কারণ জুলাই মাস থেকে বন্যা শুরু হয়। এ সময় পদ্মা নিজের রূপে জেগে ওঠে, পানিতে ভরে যায় পুরো নদী। চারিদিকে শুধু পানি আর পানি। আমাদের নদী পার হওয়ার একটি বিশাল চর। প্রায় 80 বছর আগে এই চরটি জেগেছে নদীর মাঝে। এই চরটি যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। হাজার হাজার বিঘা চর জেগেছে নদীর বুকে। বালির ওপর আস্তরণ লেগে পড়েছে পলির মাটির। এখানে চাষাবাদ হয় আখ, চারিদিকে আখ আর আখ, পেয়ারা বাগান ও বিভিন্ন বনজ গাছ। চারিদিকে ঝোপঝাড়। এরপর আবার নদী। নদীর মাঝে যেন একটা দ্বীপ। আর ঘটনাটি এখানকার। এবার আসল ঘটনায় যাওয়া যাক। আমাদের নদীর পাড়ে একটি ইট ভাটা আছে। সেখানে একটি ফুটবল খেলার মাঠ আছে, যেখানে প্রতিদিন আমরা ফুটবল খেলি। প্রতিদিন সন্ধ্যার আজানের সময় আমরা খেলা শেষ করি। এরপর সবাই বাড়িতে যাই। নদীর পাড়ে কোনো বাড়িঘর নেই তেমন। প্রতিদিনের মতো খেলা শেষ করে বাড়ি যাব। হঠাৎ এক ভাই বলল, চল নদীর পাড়ে গিয়ে বসি। আমরা 5 জন নদীর পাড়ে গিয়ে বসলাম। দেখলাম নদীর পাড়ে একটি ছোট নৌকা বাঁধা। এই নৌকা ছাড়া আর কোনো নৌকা নেই সেখানে। এই নৌকাটি দিনের বেলায় মাছ ধরতে যায় এক জেলে। আর তাই নৌকাটি আমার এক ভাই বলল, নদীর ওপারে গিয়ে পেয়ারা খেয়ে আসি। প্রথমে রাজি হলাম না, কারণ আমি তেমন সাঁতার জানি না আর বিষধর সাপের ভয় আছে। প্রথমে রাজি না হলেও 4 জন রাজি হয়। বাধ্য হয়ে আমিও রাজি হলাম। এবার এই ছোট নৌকা নিয়ে আমরা নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিলাম। তখন সন্ধ্যা, চারিদিকে অন্ধকার নেমে আসছে। আমাদের
সবাই নৌকা চালাতে পারি আমরা, কারণ আমরা নদীর পাশেই আমাদের বসবাস। প্রথমে আমাদের নৌকা ভালোই চলছিল। একজন নৌকার হাল মারছে, একজন নৌকার বৈঠা ধরছে। খুব জোরে যাচ্ছিল আমাদের নৌকাটি। নৌকা যখন মাঝ নদীতে গিয়ে হঠাৎ আমাদের নৌকাটি থেমে যায়। ভাবলাম হয়তো নদীর মাঝে চর পড়েছে, তাই হয়তো নৌকা বেঁধে গেছে। এটা সবাই স্বাভাবিকভাবেই নিল, কিন্তু আমরা দেখলাম অনেক পানি। এখানে নৌকা বেঁধে যাওয়ার কোনো কারণ নেই। অনেক কষ্ট করে আস্তে আস্তে নদীর ওপারে নৌকা নিয়ে পার হলাম। তখনও বিষয়টা স্বাভাবিক ছিল, কিন্তু দেখলাম আকাশে মেঘ নেমে আসছে, চারিদিকে অন্ধকার ছেয়ে যাচ্ছে। তখন ভাবলাম আমরা যাব না, আমরা নৌকা নিয়ে আমাদের এলাকায় ফিরে যাব। নদীর পাড়ের একটু দূরেই একটা বিশাল পেয়ারা বাগান। সবাই বলল আমাদের পাড়ে যেতে তো আর 30 মিনিট সময় লাগবে, তার চেয়ে আমরা পেয়ারা বাগানে পেয়ারা পেরে নিয়ে আসি। আর এটার জন্য তো এখানে আসা। রাতে পেয়ারা বাগান দেখাশোনা করার জন্য পাহারাদার থাকে, তাই সাবধানে পেয়ারা পাড়তে হবে, ধরা খেলে জরিমানা হবে। এই চরে পেয়ারা বাগানের পাহারাদার ছাড়া একটি মানুষও থাকে না রাতের বেলায়। যেই ভাবা সেই কাজ। 3 জন পেয়ারা পাড়তে গেল। আমি আর সিরাজুল নৌকার উপর বসে রইলাম, কারণ নৌকা বেঁধে রাখার জায়গা ছিল না, তাই নৌকাটি ভেসে অন্য জায়গায় চলে যেতে পারে। তাই আমরা দুজন নৌকার উপরে বসে গল্প করছিলাম। 10 মিনিট পর বড় ভাই মনোয়ার অনেকগুলো পেয়ারা নিয়ে এলো, কিন্তু এখন 2 জন আসে নাই। অনেকক্ষণ পর একজন আসলো অনেকগুলো পেয়ারা নিয়ে, কিন্তু শুভ নামের এক ভাই আর এলো না। শুভকে নিয়েই আমাদের সাথে প্রথমে ঘটনা শুরু হলো। দেখতে দেখতে 20 মিনিট চলে গেল, কিন্তু শুভ এলো না। 2 জন গিয়ে পেয়ারা বাগানের চারিদিকে খুঁজে এলো, কিন্তু কোথাও শুভকে পাওয়া গেল না। এমন করে 1 ঘন্টা পার হলো। তখন আমরা ভাবলাম হয়তো পাহারাদারের হাতে ধরা পড়েছে, তাই আসছে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সবাই গিয়ে পাহারাদারের কাছ থেকে মাপ চাব, শুভকে ছাড়িয়ে আনব। অনেক কষ্ট করে ছোট নৌকাটি পাড়ে উঠালাম। সবাই নৌকার হাল বৈঠা হাতে নিলাম। চরে এত পরিমাণে সাপ তা মুখে বলা যাবে না, বিষধর সাপ। আর আমাদের কাছে কোনো মোবাইল বা টর্চ নেই, তাই আল্লাহর নাম নিয়ে শুভকে খুঁজতে লাগলাম। শুভ নাম ধরে চিৎকার করতে লাগলাম। আখের ক্ষেত, পেয়ারা বাগান, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। কখনো পড়ে যাচ্ছি মাটিতে। আমরা এত ডাক দিচ্ছি, কিন্তু ওর কোনো সাড়া নেই। আমরা পুরো পেয়ারা বাগান ঘুরলাম আর ডাকলাম শুভ, শুভ, কিন্তু কেউ নেই। নেই কোনো পাহারাদার। ভাবলাম আজ হয়তো পাহারাদার আসে নাই, বা হয়তো তিনি রাতে থাকে না। আমরা তখন চরম বিপাকে পড়লাম। তাহলে শুভ গেল কোথায়? অন্ধকার কালো মেঘ, পুরো আকাশ ঢেকে গেছে। আমরা যদি শুভকে না নিয়ে যাই, তাহলে ওর পরিবারের কাছে জবাবদিহিতা করতে হবে। আর তার যদি শুভর সাথে খারাপ কিছু হয়, তাহলে পুলিশ আমাদের 4 জনকে গ্রেফতার করবে। এটাও ভয় হচ্ছিল। সবাই অনেক টেনশনে পড়ে গেলাম। অন্ধকার, সাপেরও ভয় আছে। আবার যদি তাকে রেখে চলে যাই, আমরা সবাই ভাবছিলাম আমাদের এলাকাতে আরো লোক নিয়ে এসে খুঁজব, কিন্তু আমরা যদি গ্রামের লোকজন ডাকতে হয় তাহলে অনেক সময়ের ব্যাপার। তাই শুভ যদি এসে নৌকা না পায়, তাহলে সে ভয়ে মারা যাবে, কারণ এই পারে তো আর নৌকা নেই। সবাই বললাম আমরা আগে ভালো করে খুঁজে দেখি। এদিকে আমাদের সাপ যদি কামড় দেয়, ভয়ে গা ঝমঝম করছিল। কিন্তু কি আর করার আছে আমাদের? সবকিছু মহান আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলাম। আমরা সবাই চিৎকার করে ডাকছি শুভকে, কিন্তু কোথাও সাড়া নেই। চারিদিকে শুধু অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। আমরা অন্ধকারে কোথায় যাচ্ছি তার কোনো ঠিক নেই। আমরা প্রায় 2 কিলোমিটার হাঁটার পর শুভর কোনো খোঁজ পেলাম না। যত হাঁটছি তত এই কালো অন্ধকারে গভীরতা বাড়ছে। হঠাৎ দেখতে পেলাম একটা গভীর জঙ্গল, ছোট ছোট গাছপালা, চারিদিকে অন্ধকার। আমাদের মধ্যে একজনের চোখে পড়ল অদূরেই আলো মিটমিট করে জ্বলছে এই জঙ্গলের ভেতর। আমরা ডাকলাম শুভ, কোনো উত্তর নেই। আবার ডাকলাম শুভ, আবারও কোনো উত্তর আসলো না। আমরা সাহস করে জঙ্গলের ভেতরে গেলাম। গা ছমছম করছে সবার। ভেতরে গিয়ে দেখি শুভর মোবাইলের টর্চ জ্বলছে। এক শুভ ছাড়া আমাদের কারো কাছে মোবাইল ছিল না। দেখলাম শুভর মোবাইলটি মাটির ওপর পড়ে আছে, আর শুভ মাটিতে হাঁটু গেড়ে বসে আছে, কোনো কথা বলছে না। আমরা এত ডাকলাম, কোনো কথা নেই। আমি গায়ে হাত দিতে শুভ চিৎকার করে উঠল, মা,
আমি বললাম, কি হয়েছে তোর? সে কিছুই বলতে পারল না, ভয় থরথর করে কাঁপছিল। কিছুক্ষণ পর শুভ বলল, ভাই আমি কোথায়? তোমরা কোথায় গেছো? আমরা বললাম, কি বলছিস তুই? 1 ঘন্টার বেশি সময় ধরে তোকে খুঁজছি, আর তোর সাথে আমরা ছিলাম কেমন করে? আমরা আর কিছু বললাম না শুভকে। এবার শুভকে নিয়ে নদীর পাড়ে আসলাম। তখন শুভ বলছে, ভাই আমি এত দূরে এলাম কি করে? আমরা শুভর কাছে জানতে চাইলাম, কি হয়েছিল তোর সাথে? তখন শুভ বলতে শুরু করলো, আমি যখন পেয়ারা বাগানে পেয়ারা পাড়ছিলাম, হঠাৎ আমার গা শিরশির করে উঠল। একটু দূরে চোখ গেল, আমি দেখলাম একজন কালো কাপড় পরা কে দাঁড়িয়ে আছে, হাসছে। আমি মোবাইলের টর্চ চালু করি, দেখলাম কেউ নেই। আবার টর্চ বন্ধ করতেই সেই হাসির শব্দ। আবার টর্চ চালালাম, কেউ নেই। আমি যখন পেছনের দিকে তাকালাম, দেখলাম তোমরা সবাই দাঁড়িয়ে আছো। এবার তোমরা সবাই হাঁটা শুরু করলা, আমিও পিছন পিছন হাঁটা শুরু করলাম, কিন্তু কেউ কোনো কথা বলছো না। আমি এতগুলো কথা বললাম, কেউ সাড়া দিলে না। হাঁটতে হাঁটতে সবাই যেন অদৃশ্য হয়ে গেল। আর তখন থেকে শুরু হলো ভয়ঙ্কর হাসির শব্দ, শত শত মানুষের হাসির শব্দ। আমি প্রচন্ড ভয় পেলাম, কোথায় যাব ভাবছিলাম, কিন্তু কোনো রাস্তা নেই, সবই নতুন। হঠাৎ করে অন্ধকারে দেখলাম শত শত লাল রঙের চোখ আমার দিকে তেড়ে আসছে। আমি মোবাইলের টর্চ জ্বালতে দেখলাম কালো কাপড় পরে আমার চারিদিকে শত শত মানুষ আর লাল রঙের চোখ। মোবাইল আমার হাত থেকে মাটিতে পড়ে যায়। তখন ওদের মধ্য থেকে একজন বলছে, মাটিতে বসে পড়। আমি হাঁটু মুড়ে বসে পড়লাম। তখন চারিদিকে বড় বড় সাইজের বিড়াল ডাকছে, শত শত কুকুরের ডাক শুনতে পাচ্ছি, মানুষের কান্না, আর বলছে দাঁড়িয়ে যা। কিন্তু কিন্তু কে যেন বলছে, দাঁড়িয়ে যাস না, বসে থাক, তাহলে ওরা তোকে মেরে ফেলবে, একটু পরই সব ঠিক হয়ে যাবে তোর। আমি একটু নড়াচড়া করতে পারছি না, পুরো শরীর যেন স্থির হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মনে হয় দেহ থেকে এখনই প্রাণটা বেরিয়ে যাবে। কুকুর, বিড়াল আর শত শত মানুষের তাণ্ডব। এবার শুভ বলল, হঠাৎ দেখি তোমরা আমাকে ডাকছো, কিন্তু শত শত মানুষের কান্নার শব্দ, তোমাদের কারো কথা ভালো করে শুনতে পাচ্ছিলাম না, আর আমার মুখ দিয়েও কোনো শব্দ বের হচ্ছিল না। আর যখন আমার শরীরে হাত দিলে, তখন সবকিছু যেন হারিয়ে গেল। তখন আমার শরীরটা এত হালকা লাগলো, তোমাদের বোঝাতে পারবো না। আর এই কথাগুলো বলে শুভর কাছ থেকে শুনলাম, এবং আমাদেরও প্রচন্ড ভয় লাগতে শুরু করলো। সবাই আল্লাহর তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমরা নৌকাতে উঠলাম। তখন থেকে শুরু হলো আমাদের সাথে একটি ঘটনা। নদীর পানি উত্তাল এবং উথাল পাথাল অবস্থা শুরু হলো। এতক্ষণ সবকিছু ঠিকই ছিল, কিন্তু কে যেন কি হচ্ছে আমরা বুঝলাম না। আকাশে মেঘ আছে, অন্ধকার আছে, কিন্তু কোনো ঝড় নেই। কিন্তু মনে হচ্ছে নদীর পানির নিচে প্রচন্ড আকারের ঝড় হচ্ছে। নৌকার ওপর পানি উঠতে শুরু করলো। সবাই তখন ভয়ে চিৎকার শুরু করলাম, বাঁচাও বাঁচাও, কিন্তু কারো কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমরা জোরে জোরে নৌকা চালাতে লাগলাম, কিন্তু নৌকার মাঝ নদীতে যে আর যেতে চাইল না। আমরা দাঁড়িয়ে আছি এক জায়গাতে। হঠাৎ দেখি কালো ছায়ার মতো শত শত লোক নদীর পাড়ে বসে হাসছে, আর চরের মাঝখান থেকে আমাদের দিকে ঢিল ছুঁড়ে মারছে। কিন্তু একটা বিষয়, ঢিল আমাদের নৌকার ভেতর পড়ছে, কিন্তু আমাদের গায়ে আঘাত করছে না। এদিকে নৌকায় উতাল পাতাল অবস্থা। মনে হয় নৌকা এবার সত্যি সত্যি ডুবে যাবে, আর আমরাও ডুবে যাব। হঠাৎ দেখি শত শত লোকগুলো পানির ওপর দিয়ে আমাদের দিকে ছুটে আসছে। এমন সময় কোথা থেকে যেন একটা বিশাল কালো ছায়া আমাদের মাথার উপরে আসলো এবং কান্নার সুরে বলল, আজান দে, আজান দে। আমরা সবাই আজান দেবার চেষ্টা করলাম, কিন্তু আমাদের মুখ দিয়ে কোনো আজান বের হচ্ছে না। ওইদিকে শত শত কালো ছায়া আমাদের দিকে তেড়ে আসছে। হঠাৎ আমার মুখ থেকে আজান বের হলো। আমি আজান, কিন্তু আমার আজান সঠিক হচ্ছে না, বারবার আজান ভুল হচ্ছে। এবার হঠাৎ সঠিকভাবে আমি চিৎকার করে আজান দিচ্ছিলাম। কালো ছায়া এখনো আমার মাথার উপরে। দেখলাম শত শত কালো ছায়া আমাদের চারিদিকে ঘিরে আছে। এবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। ওই শত শত লোকগুলো এবার হাসছে না, এবার সবাই চিৎকার করে কান্না করছে, আর আমি আজান দিয়ে যাচ্ছি। সবাই জোরে জোরে নৌকা চালাচ্ছে। হঠাৎ আমাদের মাথার উপর কালো ছায়া মিশে গেল। শত শত লোক বলছে, বেঁচে গেলি, আর সবকিছু নিমেষে হারিয়ে গেল, পানির সাথে মিশে গেল। নৌকাও আমাদের পাড়ে এসে ফিরল, কিন্তু সেখান থেকে নৌকা নিয়ে গিয়েছিলাম সেখানে আসতে পারি নাই। আমাদের ওই পাড়ের অন্য এক জায়গায় নৌকা ফিরল হাতে। হয়তো অন্ধকার, তাই ঠিক পাড়ে আসতে পারিনি। পাড়ে এসে দেখি আমাদের সবার বাড়ির লোক নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছে, আমাদের খুঁজতে এসেছে। দেখলাম রাত 11:20 বাজে।
বাড়ির লোকজনকে দেখার পরই সবাই শান্তি পেলাম, বেঁচে গেলাম নিশ্চিত মৃত্যুর হাত থেকে। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে বাড়ি গেলাম। আমাদের মাথার উপর এই কালো ছায়াগুলো কি ছিল আজও জানি না, কিন্তু কেন আমাদের সাথে এইরকম ঘটনা ঘটল তার ব্যাখ্যা নেই। পরের দিন সবার প্রচন্ড জ্বর এসেছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম। এছাড়াও আমাদের কোনো ক্ষতি হয়নি। এখন আমরা সবাই সুস্থ আছি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। ভালো থাকবেন। তো এই জিনিসটাই, মানে এই ঘটনাটাই আমরা পড়লাম এবং ঘটনাটা খুবই অদ্ভুত, এবং ঘটনাটা কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না। আমাকে বিশ্বাস হচ্ছে কি বিশ্বাস হয়নি সেই প্রশ্নতেও আমি যাচ্ছি না। এটা পুরোপুরি আপনাদের উপরে ছেড়ে দিলাম, কারণ এই বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। এবং এখন কোনো কথা হবে না, সরাসরি চলে যাবো আরেকটি ঘটনায়। এই বছরের 30 অগস্ট বাবু ভাই, আমাদের আহমেদ বাবু ভাই এই ঘটনাটি শেয়ার করেছিলেন। চলে যাচ্ছি তার সেই ঘটনায়, চলুন শুনে আসি। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা শুরু করছি। এটা হচ্ছে একটা মানে নিউলি ডেভেলপড একটা বিল্ডিং নিয়ে। এটা হচ্ছে ঢাকার মানে উত্তরার কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। ইটস লাইক কাইন্ড অফ আ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওখানে যখন নাকি বিল্ডিং গুলো তৈরি হয় তখন আমার পরিচিত আর কি, আমার এক স্টুডেন্ট, ওরা ওখানে আর কি আপনার অ্যাপার্টমেন্ট কিনে। তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল জায়গাটা বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড জায়গা, সবকিছুই আছে এবং সব মানে খুব সুন্দর আর কি। তো যাক, তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা মানে বেশ মানে ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে, এবং ওই বিল্ডিংটার মানে তখনও ওই ব্লকগুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয় নাই আর কি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে, এই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয় নাই, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে। ওদের 8 তলা না 9 তলায় জানি এরকম, আমি ফরগেট, মানে পুরোপুরি আমি ক্লিয়ারলি মনে করতে পারছি না ফ্লোরটা। ওখানে ওদের আর কি কাজটা মানে শেষ করে দেয়, মানে বলে যে এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন। তো ওর বাবা মোটামুটি ওই জায়গাটা কমপ্লিট করার পরে ওরা একদিন সময় মতো ওই বিল্ডিং এ উঠে যায় আর কি। তো যাক, ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, এন্ড যখনই বেরোতো দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইস এনভায়রনমেন্ট লাগছিল। যাই হোক, তো বাসাটা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ওর বোন আর ওর একটা ছোট ভাই, একদম ছোট নিউবর্ন বলতে ঠিক না, লাইক 3-4 বছর বয়স হবে ভাইটার। আচ্ছা। তো ওই ছোট ভাইটার জন্য ওরা আর কি অ্যাকচুয়ালি একটা রুম রেখেছিল। রুমটা হচ্ছে ওর বাবা আমার রুমের ঠিক পাশে, এবং ওটাকে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওইভাবে করে রেডি করে রেখেছে। ওখানে ক্রিব আছে, রকিং চেয়ার আছে, সবকিছু ওখানে রেখে ওরা রাখছে, এবং চিন্তা করছিল যে কয়েকদিন পরে যখন নাকি আর একটু ইউজ টু হয়ে যাবে, ওর বাচ্চা মানে ওর ভাইটা একটু বড় হলে ওখানে আলাদা থাকবে ওর ভাই। আচ্ছা। তো ওরা ওই বাসায় ওঠে, এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা মানে ওর কাছে খুব একটা মানে ফিশি ফিলিংস হয় বাসাটাতে ওঠার সময়, কারণ লিফটটা মাঝখানে কিন্তু কোনো ফ্লোরে থামে না আর কি। মাঝখানে ওই যে 2 তলা 3 তলা পর্যন্ত এমনি আছে, তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত ওঠার একটা ব্যবস্থা ওরা করছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতে হতো আর কি। জি। তো সিঁড়িতে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়ি দিয়ে বেশ মাঝখানের ফ্লোর গুলা বেশ অন্ধকার, এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়িতে যখন উঠতেছে, তো অন্যান্য ফ্লোর গুলা যেখানে আছে সেগুলো দরজা লাগানো ছিল না, বেশ দেখা যেত হু 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 করে বাতাস এরকম খেলা করতো মাঝখানে। তো জিনিসটা ওর কাছে মানে খুব মানে বেশ গা শিরশিরানি লাগতো আর কি। আচ্ছা। তো ওখানে ওঠার 3-4 দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় 5-6 তলার মতো উঠছে আর কি। তো এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করে দেখলো যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, মানে আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি, ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইটটা। আচ্ছা। তো লাইটটা যখন নিভে যায়, তোর কাছেও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেম্যাটিক লাগছে, মানে সিনেমায় যেরকম দেখে। তো সে খুব মজা পাইছে আর কি। আচ্ছা। মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় যে যেরকম লাইট নিভে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠছে রাসেল ভাই, তখন ও দেখলো যে বাতাস, প্রচন্ড বাতাস, যতটুকু না বাতাস নর্মালি উপরে হচ্ছিল তার থেকে বাতাসটা বেড়ে গেছে,
এবং বাতাসটা বেড়ে যে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস ওখানে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তো ওখানে ও দাঁড়ায় যায়, ও দাঁড়ায় যায় কিছুক্ষণ চিন্তা করে যে এই বাতাস কি জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাঠে ঘাটেও অনেক দেখে গরমকালে। তো ও এটা চিন্তা করে না, ও হেঁটে যায় এবং হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করেই যায়। আচ্ছা। এবং বাতাসটাকে যখন ক্রস করে যায় ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিমঝিম করে ওঠে, মানে ইটস অ্যান আনইউজুয়াল ফিলিং তার হয় এবং লাইক মানে পুরো শরীরটা কাটা দিয়ে ওঠে এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে। লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোইং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে ওঠে এবং উপরে উঠে বাসার মধ্যে আসে। বাসায় এসে গেট নক করে, নক করার পর অনেকক্ষণ পরে ওর মা গেট খুলে বলে কি হয়েছে তোমার, তোমার এরকম লাগতেছে কেন তোমাকে? তো বলে যে আমি এরকম এরকম উঠছি, এরকম এরকম, মাকে বলে যে আমি এরকম দেখছি। তো তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটাও সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করেই বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এইভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এইভাবে উঠছো, এরকম বাতাসে ঘূর্ণি দেখছো, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে এসে। তো ওর মা ওকে করে কি পানি পড়া, মানে পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা করেও তার কাছে শান্তি লাগতেছিল না, ও এটা পানিটা খায়। খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে যায় আর কি বাসায়। মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন ওকে ঘুমাইছে লাইট টাইট নিভাই দিছে। তো তখন রাসেল ভাই অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতেছে। লাইক মানে বাচ্চাদের যেমন দু একটা শব্দ, হ্যাঁ লাইক বাচ্চারা করে না শব্দ করে, মানে কথা বলে অস্পষ্ট টাইপের, ওই ধরনের একটা শব্দ শুনতেছে। তো ভাই ওখানে করতেছে, ভাই তো বাবা আমার রুমে, আমার রুমটা হচ্ছে বামে বেরো করিডোর দিয়ে একটু দূরে, এত সহজে শব্দ শোনার কথা না। তো করে কি বিছানার থেকে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, ওই পুরো করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। যাই হোক খুব ভয় পায়, ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে, ওখান থেকে আসতেছে এবং গেটটা লাগানো না, ভেজানো গেট, মানে একটু চাপানো একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে এই রুমে রেখে গেছে বা কিছু, ও মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢুকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, কেউ নাই, কিন্তু ওই যে কোণার মধ্যে যে চেয়ার রাখা সেইখানে সে দেখে তাকায় যে একটা অবয়ব বসা। ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, মুখের জায়গাটা চোখের মতো দেখা যাচ্ছে এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এটা দেখার পরে ওর গা একদম শিরশির করে ওঠে, এক লাফ দিয়েও বের হয়ে আসে রুম থেকে যখন চলে আসে ওর কাছে মনে হয় যে ওই করিডোরের মধ্যেও কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু একটা। ও লাফ দিয়ে এসে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে এবং ওইভাবে ওই রাতটা ওর কেটে যায়। এবং ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তো ওর মা বলে তুমি যে কালকে ওখানে আসছো, তুমি ভয় পাইছো, দুঃস্বপ্ন দেখছো, এরকম কিছু না, মানে ইটস লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পাইছো, এসে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে এবং ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসায়। এবং ও সন্ধ্যার পরে একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির গোড়ায় কেউ বসা, এবং ও আবার উঠে আসে। ওই দিন আর নামে না ও বাসার ভেতর থেকে, ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ওর কাছে ওরকম ফিল হতে থাকে। তো ওই দিন ঠিক সন্ধ্যার আগে দিয়ে যেটা হয়, ও ওই হেঁটে হেঁটে ওর মায়ের রুমের দিকে যায় আর কি, যে দেখে যে ওর ভাইটা ওখানে আপনার হয়ে আছে। তখন মনে করেন জাস্ট সন্ধ্যাটা ঘনায় গেছে এরকম একটা সময়, যে দেখে যে মায়ের রুমের মধ্যে মাটা কেউ নেই, কিন্তু ভাইটা আছে, ভাইটা ক্রিবের মধ্যে দাঁড়ানো করতেছে। তো ও যখন কাছে যায়, ওর ভাইটা ওকে দেখে একদিকে তাকায় থেকে, মানে ওর দিকে তাকায় একটা চিৎকার করে পুরো নীল হয়ে যায় গায়ে, কাঁদতে থাকে ওর ভাইটা, মানে সিরিয়াস কাঁদতে থাকে।
ও যত কাছে যায় মনে হয় কান্নাটা আরো বেড়ে যাচ্ছে, মানে কান্নার মানে লিমিটলেস কান্না, মানে বাচ্চারা মানে এক নাগাড়ে কাঁদতেছে। তো ওর মা দৌড় দিয়ে আসে, কি হয়েছে এসে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চার কান্না একদমই থামে না, ওর বাচ্চা ওর দিকে তাকায় নীল হয়ে কাঁদতেছে এবং গায়ের কালার পুরো নীল হয়ে গেছে বাচ্চার। তো ওর মা যেটা করে, ও তাড়াতাড়ি সরায়, ওর বাবা আসে, খবর দেয়, বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে, বাচ্চা থামতেছে না, সিরিয়াস অবস্থা। ওরা মনে করে হাসপাতালে নিয়ে যাবে। তো এরকম করে ওই ভাইকে ওরা হাসপাতালে নিয়ে যায়, ওর মাটা। তো হাসপাতালে নিয়ে যেও আসলে বাচ্চার কিছু হয় না, বাচ্চাকে আপনার ডাক্তাররা শান্ত করার চেষ্টা করে, ওষুধ দিয়ে এই দিয়ে পাঠায়, কাঁদতেছে। তো ওখানে ওদের প্রতিবেশী একজন বলে যে এখানে একজন আছে, হুজুর আছে, ওনার সাথে দেখান কি হয়েছে বাচ্চার এসে। তো ওরা ওর বাবা মা হুজুরের সাথে কন্ট্যাক্ট করে, হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হুজুর আসে, ওদের বাসায় আসে। তো হুজুর বাসায় এসেই, হুজুর যখন বাসাটায় ঢুকে তখন উনি ওই বাসায় পা দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বলে যে কি সমস্যা? বলে যে এখানে কোন একটা কিছুর আসর আছে, আপনারা একটু থাকেন। এবং এই বাসাটার মধ্যে, এগুলো তো আসলে বাসাগুলো তৈরি হয়েছে খুব জায়গার মধ্যে, মানে ব্যারেন টাইপের ছিল এই জায়গাগুলা। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই থাকে এবং বাসার ফ্ল্যাটেও এখানে আশেপাশে কেউ থাকে না, আপনাদের বাইরে বন্ধ দিতে হবে, বাচ্চাটাকে দেখি। তো বাচ্চাটার কাছে হুজুরটা যায়, উনি যে দোয়া পড়ে বাচ্চাটাকে যখন উনি ধরে ফু দেয়, তখন বাচ্চাটার কান্না টান্না যতটুকু ছিল, বাচ্চাটা কেঁপে কেঁপে উঠতেছিল, এটা থেমে যায় আর কি। তখন উনি একটা দোয়া পড়ে বাচ্চাকে ফু দেয় এবং ওই যে কায়তন টায়তন পড়ে যায়, ঝেড়ে দেয়। এবং ওই হুজুর কি করে, ওই বাসাটাকে আপনার বন্ধ করে দেয়। উনি দোয়া পড়ে করে ওনার কিছু প্রসিজার করে উনি বাসাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বলে যে আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন, যে যেহেতু এখানে বাচ্চা আছে, আপনারা খুব সাবধানে থাকবেন। ছোট বাচ্চাদেরকে এরকম দুষ্টু জিনটা অনেক ডিস্টার্ব করে, ভয় দেখায়, এই সেই। আর ওই উনি তখন এগুলো বলে বাসাটা বন্ধ করে যখন উনি যাচ্ছে, তখন উনি ওই ভাইটার দিকে নজর পড়ে আর কি, আমার স্টুডেন্ট যেটা ছিল ওর দিকে নজর পড়ে, বলে কি যে ওর এরকম অবস্থা কেন। ও তখন বলে যে ওর কাছে যে ফিলটা হচ্ছিল ওই হুজুরকে দেখে, ওর কাছে খুব রাগ লাগতেছিল হুজুরটাকে দেখে, মানে অস্বস্তি ফিল হচ্ছিল যে কেন এই লোকটা এখানে কি করতেছে, মানে সে মানে অসহ্য লাগতেছিল, যেহেতু অসহ্য লাগার তার কোনো কারণ নাই। হুজুর তাকে দেখে অনেকক্ষণ তাকায় থেকে বলে কি ওর কি কোনো সমস্যা আছে, ও কোথায় গেছিল? তখন ওর মা বলে যে না এরকম না, বাট ও কয়েকদিন আগে এরকম ভয় পাইছে। তখন হুজুর ওকে বলে যে ওকে আমার ঝাড়তে হবে। তো ওকে নিয়ে যায়, হুজুর নিয়ে রুমে বসায়, আরেক রুমে বসায়, ওকে ঝাড়ার ব্যবস্থা করে এবং ওকে ঝেড়ে টেড়ে ওকে ফু দিয়ে দেয়। ও বলছে যতবার হুজুর ওকে ঝাড়ছে ততবারই নাকি ওর শরীর দিয়ে মনে হচ্ছে যে লাইক একটা গুজবাম্পের মতো চলে গেছে, মানে প্রত্যেকবার শরীর হয়ে গেছে। এবং এক পর্যায়ে লাইক খুব প্রশান্তি আসছে, মানে ঘুমের মতো, মানে লাইক মনে হচ্ছে যে ঘুমায় যাবে, এরকম একটা পজিশন। তো ওকে বলে যে বাবা তুমি কিন্তু সন্ধ্যার সময় এখান থেকে বেরোবা না। হ্যাঁ, আর ওর মাকে বলে দেয় যে আপনারা এই বাসাটায় আছেন, এখানে তো আসলে বিল্ডিংটা ওইভাবে বাঁধা হয়নি, আপনাদের এই ফ্লোরটাকে আমি বন্ধ করে দিছি, দোয়া পড়ে করে দিছি, কিন্তু কখনো ওই এখানে এরকম খোলা রাখবেন না, সন্ধ্যার সময় দরজা জানলা বন্ধ করে দিবেন। এবং এরকম বলে উনি হুজুরটা চলে যায়, ওদের দোয়া দিয়ে যায় এবং কিছু ওই যে দোয়া টোয়া টানায় রাখতে বলে বাসা। তো এবং বলে যে অনেক রকম ফেস করবেন প্রবলেম, বাট বাসার মধ্যে কিছু হবে না। তো আমার স্টুডেন্ট বলছে যে ও যেটা দেখতো, তারপরেও রাসেল ভাই দেখতো কি যে মাঝে মাঝে ওদের বাসার যে জানালা আছে না, ওর যে বাসার যে জানালাটা, ওই জানালাটার মধ্যে নক হতো, টক 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 করে নক করতো রাতের বেলা। এবং জানালা তো বুঝেন 8 তলার ওপরের জানালা, বাইরে কিন্তু কিছুই নাই, লাইক একটা ছোট সানসেটের মতো কার্নিশ আছে, আর কিছুই নাই। ওইখানে টক 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 করে নক করতো। নক করলে মানে মনে হতো যে কেউ জানি এখানে আসে, লাইক জানালার উপর নক করতো, তারপর দরজার মধ্যে আঁচড় কাটতো। হ্যাঁ, তারপরে একদিন যেটা হয়েছিল যে ও নাকি মানে বের হয়েছে করিডোরে, ওখান থেকে ডাইনিং স্পেসে যাবে, ওখান থেকে ওই গেটের পাশ থেকে মনে হচ্ছে কেউ নাম ধরে ডাকতেছে এবং ও শীষ দিয়ে নাম ধরে ডাকার মতো। এবং ও ডাকটা এমন ছিল যে ওর কাছে খুব কিউরিয়াসিটি হচ্ছিল যে ও যায়, যে দেখুক যে ঘটনাটা কি, কিন্তু সে যে দেখে নাই। তো এরপরে একদিন ও ছাদে উঠছিল, ওই বাড়ির ছাদে উঠে ওর কাছে খুব উইয়ার্ড ফিলিং হয়েছে এবং সামহাও ও নেমে আসছে। তো আলটিমেটলি পরবর্তীতে আস্তে ধীরে বাসাটার মধ্যে মানুষ আসছে এবং ওদের বাসায় ঝামেলাগুলো কমে গেছে। তবে এখনো নাকি মাঝে মাঝে ওদের বাসার মধ্যে মনে হয় যে ওদের উপরতলায় যেটা ছাদটা, ওদের 2-3টা ফ্লোর উপরে, সেই ফ্লোরের বাসিন্দারা বলে যে ছাদের উপরে এখনো মনে হয় রাতের বেলা কেউ দৌড়াদৌড়ি করে, লাইক আপনার বাচ্চারা খেলাধুলা করে না, দৌড়ায়, সেরকম দৌড়াদৌড়ি করতেছে ছাদে, কিন্তু কেউ গেলে নাকি কাউকে দেখে না। এই হচ্ছে কাহিনী আছে। FM
is alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন রেডিও ফুর্তি এরিড এফএম, আর এখন চলছে ভূত এফএম। এইবার যে ঘটনাটা আমরা শুনবো সেই ঘটনাটি হচ্ছে, এটি একটি ইমেল আমার কণ্ঠে পড়ে। দুটো নতুন ইমেল পড়েছি, এবার একটা পুরনো ইমেল শুনুন। শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আমার নাম শিহাব। সাভারের মধ্য গ্যান্ডা নামক এলাকায় আমি থাকি। তারপরে উনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আজ আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা বলছি, যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনাবেন। কথা না বাড়িয়ে যাওয়া যাক ঘটনায়। যখন এই ঘটনাটি ঘটে তখন আমার বয়স প্রায় 8 বছর। আমাদের বাসাটা ছিল একতলা ছাদ বিশিষ্ট। আমার এক খালামণি এসেছেন বাসায় বেড়াতে। একদিন আমি খালামণির কাছে দাবি করলাম, খালামণি আমাকে ছাদে নিয়ে যাও না, ঘুরে আসি। খালামণি দাবি না রেখে পারল না, আমাকে নিয়ে গেল ছাদে। সময়টা প্রায় বিকালই, কিন্তু সন্ধ্যা হওয়ার একটু আগে। তো খালামণির সাথে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার চোখ পড়ল আকাশের দিকে। তাকাতেই দেখলাম কি যেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে যাচ্ছে। লাল রঙের কি যেন, একেবারে লাল। যাই হোক, আমি খালামণির সাথে বাসার ভেতরে গেলাম। খালামণি একদিন পরেই চলে গেল। তারপরে শুরু হলো ঘটনা। খালামণির চলে যাওয়ার কিছুদিন পরেই আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে আমার চোখ হঠাৎ গেল মেঝেতে। আমি তখন দেখলাম, যা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আমি দেখলাম একটা পুতুল 2 থেকে 3 আঙ্গুলের মতো উচ্চতা, সেটা মেঝের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। এই দেখে আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে বসলাম। আমার চিৎকারে বাবা মা উঠে পড়ল, বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, এমন একটা পুতুলকে দেখলাম যা হাঁটছে। বাবা মা আমার ভয় দূর করার জন্য বলল, ধুর, ওগুলো কিছু না, তুই স্বপ্ন দেখছিস, এখন ঘুমিয়ে পড়। আমিও বাবা মার কথা বিশ্বাস করে ভাবলাম, হয়তো এটা আমার স্বপ্নই ছিল। এই ভেবে আমি সেদিন ঘুমিয়ে পড়লাম। আরেকটা অবাক করা কথা বলছি, ওই পুতুলটা জামা পরাও ছিল, সবই ছিল। লাল একটা জুতা, লাল একটা হাফ প্যান্ট, আর একটা টুকটুকে কোট। জামাগুলো এতই সুন্দর ছিল বলার মতো না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। তার পরের দিন যখন আমি আবারও ঘুমাচ্ছিলাম, তখন রাত 3টা বা 3:30 বাজবে। হঠাৎ আমার পায়ে হাঁটুটার কাছে আমি ভার অনুভব করলাম, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। পরে সহ্য করতে না পেরে আমি হালকা চেয়ে দেখলাম সে অবয়বটি আমার হাঁটুর উপরে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে সেই অবয়বটি জানালা দিয়ে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। পরে বাবা মার একই প্রশ্ন, কি হয়েছে? আমি বললাম, আবারও আমি সেই পুতুলটাকে দেখেছি। তখন বাবা মা বিষয়টার স্বপ্ন ভেবে বাদ দিলেন না। পরের দিনই নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুর তাবিজ দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন। তারপরে আর এই ঘটনা ঘটেনি। কেন এমন ঘটনা আমার সাথে ঘটল সেটা আল্লাহই ভালো জানেন। মনে আছে ছাদে দেখা সেই লাল উড়ে যাওয়া বস্তুটির কথা? হয়তোবা এটাই ছিল সব ঘটনার সূত্রপাত। আর একটা রহস্যজনক ঘটনা বলছি। আমাদের ঘরের ভেতরে ওপরে হার্ডবোর্ড লাগানো ছিল, যার জন্য ওটার ভেতরে অনেকটা জায়গা ছিল। তো ওটার ভেতর থেকে প্রায় রাত 12টার পর কিসে যেন হাঁটার আওয়াজ পাওয়া যেত। বাবা একদিন উঁকি মেরে দেখতে পারলেন ভেতরে অনেকগুলো কিসের যেন হাড় পড়ে আছে। বেশি দিন এমন ঘটনা ঘটেনি,
ওই পুতুলটা যে কি পরিমাণে ভার ছিল, মনে হচ্ছিল একটা আস্ত বাইক আমার হাঁটুর উপরে পড়ে আছে। এমন ঘটনা যাদের সাথে ঘটে তারাই বোঝে ভয় জিনিসটা কি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারেই সত্য ঘটনা। ঘটনাটা ছোটবেলায় ঘটলেও এটা আমার মনের মধ্যে এমন ভাবে গেঁথে আছে যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমার সাথে আরো অন্যান্য ঘটনা ঘটেছে, যা সময় পেলে স্টুডিওতে গিয়ে বা ইমেল করে পাঠিয়ে দেব। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো সেটি হচ্ছে 16 আগস্ট 2019-এর, এবং আপনাদের সবার প্রিয়, এটা আমাদের শেষ আকর্ষণ, সবার প্রিয় ডক্টর আলিফ এই ঘটনাটি শেয়ার করেছিলেন, এবং এটা ছিল ওই দিনের সম্ভবত থার্ড স্টোরি। তো এই ঘটনাটিও আপনারা আশা করছি শুনবেন এবং আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি, এবং আমাদেরকে অবশ্যই বলবেন, জানাবেন ফেসবুকে, ইমেইলে। আপনারা সবাই লিখছেনও, কিন্তু জানাবেন অবশ্যই যে কেমন লাগছে, এবং এইরকম যে আজকের যে আয়োজন, এরকম আয়োজন আমরা আরো বেশি কন্টিনিউ করবো কিনা। চলুন শুনে আসি ঘটনা। তো যে আপুর ঘটনাটা বলবো তার নামটা আমি বলেই ফেলি, কারণ এইটাতে আমি বলতে পারবো, সেই পারমিশনটা আছে। তার নাম এফ রহমান, পুরা নাম বললাম না, এফ রহমান। তো এই আপুটা রহমান আপুই বলি, কারণ ওনার লাস্টে যেহেতু রহমান আছে। এই আপুটা আমি ওনার বিয়ে হয়েছে 2008 সালে। উনি আমাকে অনেক কষ্টে ফেসবুকে খুঁজে বের করে আমার চেম্বারে ডিরেক্ট এসছে। আমি মনে করেছিলাম ফার্স্ট আমার রুগী, কিন্তু পরে দেখি না, সে রুগী না, সেই ঘটনা বলতে এসছে। পরে আমি একটু স্পেস দিয়ে তার কাছ থেকে ঘটনাটা শুনি। তার, আপনি তো শুনতেছেন রাসেল ভাই, তার ঘটনার মতে যে তার 2008-এ বিয়ে হয়। 8-এর বিয়ের পর থেকে তার সাথে কিছু হালকা হালকা অ্যাবনর্মাল কিছু ঘটে। পর্দাটা চাপানো ছিল, পর্দাটা খোলা, জানালাটা বন্ধ করা ছিল, জানালাটা খোলা। এগুলি সে কখনোই পাত্তা দিত না। ইভেন এগুলোকে সে অন্যভাবেই নিত। হয়তো সে ঘুমিয়ে আছে, দরজাটাকে জানালাটাকে খুলে গেছে। একটা সময় তার হাজবেন্ড ইউএসএ চলে যায় স্কলারশিপ নিয়ে। তো তার বাসা মিরপুরে। তো তাদের বাসাটা হচ্ছে 6 তলা। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার মা, পরে বলছি তার মার কথা, তার শ্বশুর শাশুড়ি এবং তিনি ওই বাসায় থাকতেন। এই 6 তলা বাসার মধ্যে 6 তলাটাই অর্ধেক ছাদের সাথে অ্যাটাচড, আর বাকি 5 তলাতে ভাড়া দেওয়া। খালি দোতলায় তার শ্বশুর শাশুড়ি থাকতো, এক পাশে একটা ইউনিটে, আরেকটা ইউনিট ভাড়া দেওয়া। তো তাদের এটা অনেক আগেরই প্ল্যান যে যখন তার হাজবেন্ড আসবে তো তারা 6 তলায় চলে যাবে। তো এরকম তার হাজবেন্ড চলে যাওয়ার পর থেকে শ্বশুর শাশুড়ির সাথে সে দোতলায় থাকে। ঘটনা ঘটে 2013 সালের এপ্রিল মাসে। আমি একটু মনে করার চিন্তা করি, 2013 সালের এপ্রিল মাসে ঘটনাটা ঘটে। সেদিন সে সন্ধ্যার পর শুয়েছিল, শোবা অবস্থায় ওই রুমের দরজা, সে তার শ্বশুর শাশুড়ি থাকে, তার শ্বশুরের অন্য রুমে ছিল। তো শুয়ে থাকা অবস্থায় সে চিন্তা মানে ঘুমন্ত অবস্থায় তার ঘুমটা ভাঙে এরকম যে তার খাটটাকে জানি দোলনার মতো দোলাচ্ছে। এই দোলনাটা খুব নর্মাল দোলনা না, মনে হয় ওই যে ওই যে আপনার শিশু পার্কে যেসব উপর থেকে ছেড়ে যায় এরকম টাইপের, যে এক পাশ থেকে এক পাশে চলে যাচ্ছে। তার কাছে মনে হতে থাকে যে না, এইটা হয়তো কোনো আমার ঘুমের মধ্যে অনেকের মাথা ঘোরায়, মনে হয় যে হাতটা ঘুরতেছে, নড়তেছে। কিন্তু সাথে চোখ খোলার পর পচা গন্ধ, রাসেল ভাই, পচা গন্ধ, বিকট পচা গন্ধ। চোখ খোলার পর তিনি দেখেন লাইট রুমে জ্বালানো, তার খাটের সামনে একটা মহিলা বসে আছে। সেই মহিলা 2টা মরা বাচ্চা নিয়ে বসে আছে। এই 2টা মরা বাচ্চার থেকে বিকট গন্ধ আসছে। এই 2টা মরা বাচ্চা রক্ত ভিজে গেছে, বেডের মধ্যে রক্তগুলা ছড়ে ছিটায় আছে। আর এই মহিলাটা তার নাকের সামনে চলে আসলো হঠাৎ করে। সে শুয়ে এক থেকে ধরপড় করে উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখলো যে সে তার নাকের সামনে এসে বলে, তোকে যে ক্ষতি করতে চায় সে ক্ষতি করতে পারবে না। এটা বলার পর উনি একটা চিৎকার দিল।
ওই মহিলাটা ওই দুইটা বাচ্চা তার বেডের থেকে ওই যেভাবে ছোট বাচ্চাদের উঠায় না, উঠে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। পর্দাটা নড়ছে, আর তিনি এক চিৎকার দিল। তার শ্বশুর শাশুড়ি নক করলো, বাড়ির ভিতর থেকে লক করা ছিল। শ্বশুর শাশুড়ি নক করলো, নক করার পর বললো যে তোমার কি হলো? বললো যে না না বাবা, আমি এই আমার ঘুম ভেঙে গেছে, তো আমি স্বপ্ন দেখছি। তো তার শ্বশুর শাশুড়ির সময় সন্ধ্যা 7টা-8টা বাজে শ্বশুর শাশুড়ি চলে যায়। কিন্তু তাকে এটা পোহাতে থাকে, তাকে এমন ভাবে পোহাতে থাকে যে এরকম ঘটনা তো তার সাথে কখনো ঘটে নাই, এবং যে এতদিন ঘটলো সে এক মিনিটের মধ্যে সবকিছু জোড়া দিয়ে দিল যে হয়তো এগুলিরই কোনো একটা অ্যাটাচমেন্ট ছিল। জানালাটা খোলা, জানালাটা বন্ধ ছিল, জানালাটা খুলে গেল, পর্দার আড়াল থেকে সেই জিনিসটা চলে গেল। এই পটকা গন্ধটা রেখে গেল, গন্ধটা রুমের মধ্যে একদম বিকট। 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। এপ্রিল শেষ করে মে মাস আসলো। মে মাসে তার হাজবেন্ড বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পরে এর মধ্যে হাজবেন্ড আসার সাথে সাথে খুব ধরনের ঝামেলা যে শুরু হয়ে গেছে তা না। হাজবেন্ড আসার পর তারা ডিসাইড করলো যে তারা 6 তলায় চলে যাবে। 6 তলায় তারা চলে গেল। 6 তলায় চলে যাওয়ার পরে এইটা হচ্ছে স্পেসিফিক, যেদিন সে ফিল করে যে না, শি ইজ ইন ডেঞ্জার। এটা তার হাজবেন্ড বাংলাদেশে ঢাকা শহরে একটা হসপিটালে চাকরি করে। তার হাজবেন্ড আসলে হেলথ নিয়ে পড়াশোনা করতে ইউএসএ গেছিল। হি ইজ নট আ ডক্টর, বাট হেলথ নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল। বাংলাদেশে আসার পরে তিনি একটা হেলথ সেক্টরের জবে ঢোকে, এবং ইউএসএ তার ফ্রেন্ডের সাথে একটা বিজনেস কন্টিনিউ করার কারণে রাত্রেবেলা 10টা থেকে 3টা পর্যন্ত ইউএসএ টাইমের সাথে ম্যাচ করে সে ছোট বিজনেস করতো। সে তো 10টা থেকে 3টা পর্যন্ত তার হাজবেন্ড সজাগ থাকতো। তো সেদিন মে মাসের সেই দিনটার কথা তার মনে নাই, কিন্তু সেদিন হঠাৎ করে সে বলল যে তার হাজবেন্ডকে বলল যে তুমি কাজ করো, আমি ঘুমালাম। তার হাজবেন্ড তার পাশেই ল্যাপটপ নিয়ে বসে আছে। খুব সিম্পল রাসেল ভাই, এখানে কিছুই হওয়ার কথা না। হঠাৎ করে তার তন্দ্রার মতো আসলো। তন্দ্রার মতো আসা অবস্থায় সে বাম কাত হয়ে শুয়েছিল, এবং তার চোখটা ছিল তাদের এন্ট্রান্সের দরজার দিকে, রুমের ঢোকার দরজার দিকে। তো ওই ছাদের ওই অর্ধেক পোর্শনটাতে তার সাথে কেউ থাকতো না। তার হাজবেন্ড আর সে, রান্না বান্না হতো সব নিচতলায়, খাওয়া দাওয়া নিচতলায় হতো, দোতলায় হতো আর কি। তারা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো সে আর তার হাজবেন্ড। হঠাৎ করে দেখলো, ভাই রাসেল ভাই কিভাবে বললো যে গরিব মিসকিনরা যখন একটু, বা ওই যে দুর্যোগপূর্ণ এলাকায় যখন ছোট অনেক মানুষ যদি একটা সিম্পল জিনিস দেখার পর যেরকম পাগল হয়ে যায়, 4-5 জন লোক দরজার পাশ দিয়ে খাবলি করছে ভেতরে ঢোকার জন্য। এমন সময় তিনি দেখে যে তিনি ক্ষুধার্ত মানুষের জন্য তাকে এরকম দরজা খুলতে পারছে না। দরজাটা একজন ধরে আছে। কে ধরে আছে রাসেল ভাই দরজাটা? আপনার কি মনে হয় দরজাটা কে ধরে থাকতে পারে? সে কি দেখছে? দরজাটা কেউ একজন ধরেছে, বাসার কেউ। সে নিজে ধরে আছে, সে শুয়ে দেখছে। সে নিজের ঘরে দেখতে পাচ্ছে। হ্যাঁ, নিজের দরজা ধরে আছে, সে আটকে রাখছে দরজাটা। আর তার মা আমার শরীরের লোক আমি এটা এক্সপেক্ট করিনি আসলে। তার মা বাথরুমের দরজা খুলে বলল, তুই কিচ্ছু শুনিস না, তুই খালি আয়াতুল কুরসি পড়, তুই কিচ্ছু শুনিস না। আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি রাসেল ভাই বলতে, যে কারণ আমি ঘটনাগুলো শুনেছি ওরকম ভাবেই। তুই কিচ্ছু না, তুই খালি আয়াতুল কুরসি আর সূরা নাস পড়, তুই ভালো হয়ে যাবি, তুই পড়তে থাক। তিনি তন্দ্র অবস্থায় জোরে জোরে সূরা আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়ার সাথে সাথে তার হাজবেন্ড বলল, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? উনি ধরপড় করে উঠে যায়, বলে যে না, আমার কিছু হয় নাই, কিন্তু আমি এরকম দেখলাম। বলে তুমি স্বপ্ন দেখছো, তুমি শোও তো। 5 মিনিট পরে ওই জিনিসটা দরজা খুলে আর আটকাতে পারলো না সে। আমি চোখ বন্ধ করলাম, ওই লোকটা, যে লোকটা ঢোকার জন্য সবচেয়ে বেশি, মানে 4-5 জন ছিল, সবচেয়ে বেশি যে ঢুকতে চেয়েছে, সে হঠাৎ করে এসে আমার গলা ধরে চাপ ধরে বসলো। আমার গলাটা, আমি গলার মধ্যে হাত ছড়ানোর চেষ্টা করছি। আমার হাজবেন্ড বারবার আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু দেখছি না। বা হাজবেন্ড বললো, হয়তো তোমাকে আলাজিব্বা ব্লক হয়ে গেছে, যেটা বোবায় ধরলে হয়, তুমি দোয়া পরে ফু দিয়ে ঘুমাও, কিচ্ছু না। ওই সময় আর আমার হাজবেন্ড আমার মাথার মধ্যে হাত রাখার কারণে আমি সাইকোলজিক্যালি, উনি রিলিফ পায়। উনি ফজরের ওয়াক্তে উঠে, তখন 12টা বাজত ওই সময়টার ঘটনাটা। ফজরের ওয়াক্তে যখন তিনি টুথব্রাশিং করেন, ওযুর পরে টুথব্রাশ করছে, এমন সময় গলার মধ্যে দেখে যে
5 আঙ্গুলের ছাপে, গলাটা লাল হয়ে আছে যে জায়গাটা ধরেছিল। এইটা তার শ্বশুর শাশুড়িকে জানায়। শ্বশুর শাশুড়ি ইগনোর করে, বলে যে তুমি দেখা যায় যে হাত দিয়ে ধরে রাখছিলা, মনে হয় ঘুমের মধ্যে তোমার কাছে মনে হচ্ছে যে এটা। কিন্তু ওনার হাজবেন্ড বলছে না তুমি ধরো নাই। কিন্তু ওনার হাজবেন্ড যখন এই ঘটনাটা বলে, উনি বলে যে এটা দেখেছে উনি, ওনার হাজবেন্ডটা চুপচাপ শুনে অফিসে চলে যায়। 1 মাস পর্যন্ত রাসেল ভাই ওই জায়গাটার লাল হয়েছিল। শেষের দিকে জায়গাটা কালো হতে থাকে, আস্তে আস্তে কটকটা কালো হতে থাকে। এমন সময় সে না পেরে তার বাবাকে জানায়। তার বাবা চুপ করে ফোনটা রেখে দেয়, একটা টু রিপ্লাই দেয় না। ঠিক 3 দিন পর তিনি আসরের নামাজ পড়ার পরে দেখে কি রে, দাগটা নাই কেন? নাই। হঠাৎ করে দাগটা গন। তিনি খুব অবাক হয়ে যায়। তিনি তার বাবাকে ফোন দেয়, তার বাবাকে ফোনে পায় না। ওই দিন হঠাৎ করে কোইন্সিডেন্টলি তার ফুপ্পি তাকে ফোন দেয়। তো ফুপ্পি বলে যে কি ব্যাপার, তোর গলার দাগ গেছে? তিনি বলে তুমি কেমনে জানলা? বলে যে ভাই বলতেছিল তোর গলার মধ্যে দাগ। তা আমি তাকে একটা অ্যাড্রেস দিয়েছিলাম, আমাদের পাশের বাসায় একজন বুজুর্গ ইমাম আছেন, তার কাছে যাওয়ার জন্য। ওই ইমাম 3 দিন সূরা ইউনিস খতম দেয়, কি একটা ওয়েতে খতম দেয়। দেওয়ার পরের থেকেই তার এই দাগটা নাই। আস্তে আস্তে তিনি জিনিসগুলা ফিল করতে থাকে যে না, এখন আমার সাথে যা ঘটছে তার কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। হঠাৎ করে তিনি কনসিভ করেন। আচ্ছা, এটা তো আবার নতুন একটা হলো, নতুন দিকে টার্ন নিচ্ছে আস্তে আস্তে রাসেল ভাই। এই কনসিভ করা অবস্থায়, কনসিভ করার যখন নিউজটা তিনি পেলেন, তার 10 দিনের মাথায় তিনি সন্ধ্যা 7টার দিকে ঘুমোচ্ছেন। ঘুমানো অবস্থায় রাসেল ভাই, আমি আসলে এই জিনিসটা একটু পরে বলি, আমি আর একটা মাঝখান দিয়ে আর কিছু ইনফরমেশন দিই, এইটা একটু পরে বলি। এই ঘটনার ঘটার পর থেকে, গলায় দাগের পর থেকে কিছু জিনিস তার কাছে সে খুব ভালোভাবে দেখতে থাকে। ওয়ান অফ দ্য মেইন থিং ইজ ছাদের টপগুলা কে জানি টানে রাতের বেলা। আচ্ছা, তার আবার গাছপালার খুব শখ, শ্বশুরের সাথে গাছ লালন পালন করে। বোনসাই আছে তার বাসায়, বিভিন্ন ধরনের গাছ। অনেক শখ, তো মেনটেন করা অনেক কঠিন। তার বুটিক্স আছে, শি ইজ আ ভেরি গুড উমেন, এবং সে সেলফ ডিপেন্ডেন্ট উমেন। তো তার বুটিক খুব ভালো চলতো। এই গলায় চাপ দেওয়ার পর থেকে তার বুটিক ফল ডাউন করা শুরু করলো। সে হ্যাজ টু ক্লোজ ইট ডাউন। আচ্ছা, সে বন্ধ করে দিল, বুটিক শপটা বন্ধ করে দিল। ইনকাম 0 হয়ে গেল। এবং ছাদের মধ্যে এই যে টপ সরানোর শব্দ, বিকট শব্দ, বলে যে বড় বড় ড্রাম গুলা সরাচ্ছে কে জানি। বড় ড্রাম আপনি আমি ধরতে সরাতে পারবো না। আম পেয়ারা এক্স্যাক্টলি, বড় গাছগুলা যেখানে, বলে এগুলি সরানো ইম্পসিবল। আসলে আমি সময় নিচ্ছি না তো, না একদমই না। এগুলি সরানোর শব্দ, এবং এত বিকট শব্দ, নিচ থেকে ভাড়াটিয়া পর্যন্ত আমাকে এসে কমপ্লেন করলো। তো আমিও কম না। সে বলছে আমিও কম না। আমি জিজ্ঞেস করলাম রাত্রেবেলা আপনাদের বাসায় ফার্নিচার নাড়ায় কে? বলে যে আমাদের বাসাতে কোনো ফার্নিচার নড়ে না, আমরা তো রাত্রে 11টার দিকে ঘুমাই যাই। তার মানে এই প্রবলেম গুলা দেখা দিল। আশেপাশে টপ, ফার্নিচার, হঠাৎ করে লাইট অফ হয়ে যাওয়া, তার ঘর থেকে টাকা হারিয়ে যাওয়া, তার বাসায় একটা বুয়া কাজ করত। আমি যে কোন জায়গায় স্টপ ছিলাম ভাই আমাকে একটু মনে করাই দিলেন। তার বাসায় একজন বুয়া কাজ করত। সেই বুয়া প্রতিদিন সকাল 11টার দিকে আসতো। সে 11টার আগেই থেকে সকাল 7টার থেকেই এই ভাবি এই শব্দ পেত। কিন্তু বুয়াকে যখন জিজ্ঞেস করতো, এটা প্রথম দিকে, বুয়াকে যখন জিজ্ঞেস করতো কি ব্যাপার, তুমি কি আমাকে ডাকছিলে? বলে না তো, আমি তো আসছি 11টার দিকে, আমি তো আপনাকে ডাকি নাই। পরে সে বললো যে না, এভাবে থাকা সম্ভব না, আমি সজাগ থাকবো। সে আর রেস্ট নিত না। সকালবেলা তার হাজবেন্ডকে বিদায় দেওয়ার পর আর রেস্টটা নিত না। তো বুয়া বাসায় আসার পরে সে একটু রেস্ট নিত। আমি দেখি ভালোই গুছিয়ে বলছি আমি, আসল ভাই অনেক আমরা ছিলাম কনসিভের জায়গাটা, আমি একটু পরে আসি, আরো পরে। আচ্ছা, তো তার বুয়া বলতো যে আপনি বুয়াকে কাজ করতে দিলে সে ঘুমোতো, সে একটু রেস্ট নিত। তো বুয়া বলতো যে আপা, আপনার বাসায় যতক্ষণ আমি থাকি আমার কাছে মনে হয় আমার পাশে কেউ আছে, আমার দিকে কেউ তাকিয়ে আছে, কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় যে আমি এখনই মরে যাব, এরকম চিন্তা হচ্ছে। তো বুয়ার ঘটনাকে আসিফ ভাই পরে বলবো, আসি কনসিভের ঘটনা। এর মাঝে সে কনসিভ করে
কনসিভ করার ঠিক 10 দিন, খবর পাওয়ার 10 দিন পরে সে তো খুশি, তার হাজবেন্ড খুশি। এর আগে তারা সে কনসিভ করেননি, যেহেতু করেছেন। কনসিভ করার ঠিক 10 দিন পরে রাত্রে 8টার দিকে তার বুয়াটা চলে যায় বাসা থেকে, হাজবেন্ডও চলে এসছে, হাজবেন্ড ওয়াশরুমে। এমন সময় তিনি শুয়ে আছেন, উপরে ফ্যান ঘুরছে, উনি হঠাৎ করে দেখলেন একটা কুকুর তার পায়ের উপরে, তার পেটের উপর পা দিয়ে রেখেছে, দুটো পা। একটা কালো কুচকুচে কুকুর জিভ বের করে তার পেটের উপরে দুটা পা দিয়ে রেখেছে। সে একটা চিৎকার দেওয়ার পর থেকে রাসেল ভাই এত ব্যথা শুরু হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল। হাফ এন আওয়ার, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু হাফ এন আওয়ারের মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল। এটা ফার্স্ট টাইম ছিল। এটা ফার্স্ট টাইম ছিল এবং তিনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। এরপর থেকে রাসেল ভাই আরো 2বার সে কনসিভ করে এবং যতবারই সে কনসিভ করে তার চারিপাশে পটকা গন্ধ বের হয়। যতবারই সে কনসিভ করে ততবারই এটা 3বার, থার্ড টাইমের কথা বলছি। থার্ড টাইম সে যখন কনসিভ করে তার চারিপাশে পচা পটকা গন্ধ আসে, মৃত মানুষের গন্ধ আসে, পচা মাছের গন্ধ আসে। তার চারিপাশটা গরম হয়ে এনসার্কেল করতে থাকে গরম বাতাস। ইভেন তার হাজবেন্ডও মাঝে মধ্যে বলতো, তোমার শরীর থেকে গরম বাতাস আসছে, তুমি একটু দূরে যাবো। আসলেও আসলে এনসার্কেল করতে থাকে। আর যখনই কনসিভ করার এই কন্ডিশনটা আসে, একটা কুকুর তার পেটের উপর দুটা পা দিয়ে রাখে, রাসেল ভাই ওই সময় সে অ্যাবর্শন করে ফেলছে। এত ব্যথা তার কখনোই হয় না। এই ব্যথাটা হয় হচ্ছে শুধুমাত্র কনসিভ করার সময়, অ্যাবর্শনের সময়। এই মিলে সে 6বার অ্যাবর্শন হয়েছে। এরপর থেকে আর কনসিভ করে না। পরবর্তী সময়ে সে বলল যে না, আমি 6 তলায় আর থাকবো না, আমি দোতলায় চলে আসব। তো দোতলায় আসার সময় সে একজন হুজুরের শরণাপন্ন হয়। সেই হুজুরটা খুব আহামরি কাজ করেছে তার জন্য রাসেল ভাই, তিনি যে থ্যাঙ্কফুল যে বা কিছু তাও না। হুজুরটা কিছু কাজ করেছে যেটা তার কিছু সময় ওই কন্ডিশন থেকে সাময়িক কিছু রিলিফ দিয়েছিল। তো তিনি নিচে নেমে যান, দোতলায় নেমে যান। দোতলায় নামার সময়, নামার পর আর কিছু হয় না। দোতলায় নামার ঠিক 15 দিন পর তিনি ড্রয়িং রুমে, রাসেল ভাই আমি প্রথমে আপনাকে কয়টা মানুষের কথা বলেছিলাম, খাটের উপর বসেছিল 3জন মানুষ, 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা মহিলা। একটা মহিলার 2টা হাত ছাপ আর 2টা বাচ্চা, ছোট ছোট 2টা ছাপ ড্রয়িং রুমের মধ্যে, হাতের ছাপ। আচ্ছা, কোথায় এটা ছিল? দোতলায়। না না, ড্রয়িং রুমে দেয়ালে বা দেয়ালের মধ্যে। দেয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে। এরপর থেকে রাসেল ভাই কিন্তু আর কনসিভ করেন নাই। আমি কিন্তু এটা লাস্ট 2 মাস 3 মাস আগের ঘটনা বলছি। এটা কিন্তু কিছুদিন আগের ঘটনা বলছি। আমি কিন্তু এখন এই লাস্ট 1.5 বছর টানলাম এতদিন পর্যন্ত। তিনি কি করলেন, আমাকে নক করলেন কিছুদিন আগে এই ঘটনাগুলো বলার জন্য। তো লাস্ট যে ইনসিডেন্টটা ঘটে সেটা একদমই মানে উল্টা পাল্টা বলতে পারবো, আনএক্সপেক্টেড ঘটনা, একটু ডিফারেন্ট। খুব সিম্পল ঘটনা, আপনার কাছে ভয় লাগবে না, কিন্তু একটু বিরক্ত লাগবে। উনি ঈদ উপলক্ষে, রমজান ছিল কয়েকদিন আগে, রমজানের ঈদ উপলক্ষে একটা টেবিল অর্ডার দেয়। আচ্ছা, টেবিলটা তো গ্লাসের টেবিল আর কি। আর তো টেবিলের নিচের যে সাপোর্টটা উপর উঠায় ফেলে, আর 4জন মিলে, গ্লাসটা অনেক ভারী গ্লাস। আচ্ছা, তো তার বুয়া নিচের থেকে দেখছিল যে গ্লাস উঠাচ্ছে, কারণ হেল্পিং হ্যান্ড বলতে বুয়াই ছিল, আর 4জন লোক গ্লাসটা উঠাচ্ছে উপরে। গ্লাসটা হঠাৎ করে ছুটে গেল তাদের 4জনের হাত থেকে। ছুটে যে গ্লাসটা পড়ার কথা ছিল বুয়ার শরীরের উপরে, গ্লাসটা কি করলো, ডান পাশে কাত হয়ে যে পিছনে যে বুয়ার পায়ের লিগামেন্ট কেটে দিল। আচ্ছা, ওখান থেকে সিভিয়ার ব্লিডিং। বুয়াকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নেওয়ার পর ডাক্তার লিগামেন্ট ঠিকই জোড়া দিয়েছে, লাস্ট 1 মাস ধরে হাঁটতে পারছে না বেচারি, একদমই হাঁটা চলাফেরা বন্ধ। আপনি বলছিলেন যে বুয়ার কথা পরে আসবো, বুয়ার কথা পরে আসবো। বলে যে এই গ্লাস কখনো ঘোরার গ্লাস না, এই গ্লাস ঘুরলে বুয়ার সামনে পড়তো, বুয়ার উপরে পড়তো, এই গ্লাসটা বুয়ার পিছন দিয়ে ঘুরে গেল, এটা সম্ভব না ঘোরা। উনি ফ্রাস্ট্রেটেড, উনি ডিপ্রেসড, উনি ঘটনা জানার আদলে ওনার বাবাকে নক করলো যে কেন আমার সাথে এরকম ঘটছে। আমি এন্ডিং এ চলে আসছি রাসেল ভাই, আপনি তো রিলিফ পাবেন। ভালো কিছু আসতেছে মানে এন্ডিংটা আপনি জেনলে মানে আপনার কাছে ডিফারেন্ট লাগতে পারে যে এন্ডিংটা কি। এন্ডিংটা এরকম যে ওনার বাবা বলে যে ওনার সাথে ওনার বিয়ের কথা ছিল ওনার আপন ফুফাতো ভাই। আচ্ছা আচ্ছা, সেই ইটস আ কেস অফ ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, ওনার ফুফাতো ভাই, ওনার ফুপ্পি ওনাকে ছোটবেলা থেকেই চেয়েছিল,
কিন্তু ওনার মা 2009 সালে মারা যায়। বলেছিলাম মা বারান্দার, আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই মা কোথা থেকে আসলো। মা কিন্তু রাসেল ভাই মারা গেছে 2009 সালে। উনি ওই তন্ত্র অবস্থায় ওনার মাকে দেখছে, এই তুই আইতুল কুরসি পর। আচ্ছা, আমার কাছে বেঁচে আছেন মনে না, হয়। উনি মারা গেছেন। তো ওনার মা চাইনি ওনার ফুফাতো ভাইয়ের সাথে ওনার বিয়ে হোক, আর ওনার বাবাও চাইনি, যে আত্মীয় স্বজনের মধ্যে কিসের বিয়ে। তারা একটা ডাঁট মেরে ওই ছেলেটা স্টিল আনমেরিড, এবং তার ফুপ্পিও এবং তার ফুফাতো ভাই এটা তিনি খবর পেয়েছেন যে তারা হয়তো তাকে ব্ল্যাক ম্যাজিক করছে। এবং ছোট্ট একটা ইনফরমেশন দিই, ওই যে হুজুরটার কথা বললাম যার শরণাপন্ন হয়েছিল, যে খুব ছোট কিছু উপকার করেছিল, ছোট কিছু করেছে, কিছু ইনফরমেশন দিয়েছে, তার সাথে 25টা জিন থাকতো প্রতিদিন। জিন চালান দিয়ে রেখেছিল 25টা জিন, এবং তার এর সাথে এনসার্কার করে 3টা জিন থাকতো সবসময়। স্টিল নাও আছে এখনো পর্যন্ত। তিনি কনসিভ করেও পারছেন না, চেষ্টা করেও পারছেন না, ডাক্তারের কাছে যাচ্ছেন। এটা কিন্তু রাসেল ভাই একটা বিশাল বড় প্যাথেটিক। আপনার হাজবেন্ড তাকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে, সব দিক থেকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সে আসলে মেন্টালি কোনো সাপোর্ট পাচ্ছেন না। এইটা ছিল ঘটনা রাসেল ভাই। ইট উইল গোয়িং অন। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। রাইট। সো ডক্টর আলিফের ঘটনার মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন, এবং আমি জানি না যে কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনান। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhuthfm.russell। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।